আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর মঙ্গলবারের নিয়মিত আয়োজন বিএসআরএম প্রেজেন্টস 9 সংলাপ দেখার জন্য। 9 সংলাপ এই অনুষ্ঠানটিতে আমরা 6 জন আলোচককে আমন্ত্রণ জানাই। আলোচক বেশি থাকেন বলে এটা ভাবার কোনো কারণ নাই যে আলোচনা কম হয়, বরং আমরা বহু আলোচককে অনেক সময় দিতে পারি না বলে আলোচকরা মাঝে মাঝে মনক্ষুণ্ণ হন। দর্শকরা হন তার চাইতে বেশি মনক্ষুণ্ণ, কারণ আমাদের আলোচকরা আমাদের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন এবং আমাদের কথাই তাদের মুখ দিয়ে উঠে আসে। আজকে আমাদের 6 জন আলোচক রয়েছেন। আজকে যে বিষয়টি আমরা ঠিক করেছি সেটি হচ্ছে লক্ষ কোটির গল্প। এটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কথা বলছি আসন্ন বাজেট নিয়ে, এবং এরই মধ্যে বিরোধী দলের দুটি প্রধান অংশগ্রহণকারী দল তারা আলাদা আলাদাভাবে তাদের একটি ছায়া বাজেট পেশ করেছে মানুষের সামনে। ফলে এই সব নিয়ে আমরা কথা বলবো, এর বাইরেও অন্যান্য বিষয় রয়েছে সেইগুলি নিয়েও কথা বলবো। আমাদেরকে যদি ডিভাইসে দেখতে চান, অর্থাৎ টেলিভিশনের স্ক্রিনে নয় বরং ইন্টারনেট এনেবলড ডিভাইসগুলিতে দেখতে চান, তাহলে দেখতে পারেন facebook.com/channel9bd.tv এই ঠিকানায়, অথবা দেখতে পারেন youtube.com/@channel9bd। আমার ডান দিকে রয়েছেন আজিজুল বারী হেলাল, এমপি, তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার পাশে আছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, তিনি অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। এবং তার পাশে রয়েছেন মোস্তফা ফিরোজ, তিনি জ্যেষ্ঠ সাংবাদিক, অনলাইনে অনেক সক্রিয় এবং তার প্রচুর ভক্তকুল রয়েছেন। এবং বামে রয়েছেন হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, এমপি, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন। ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন তার পাশে, তিনিও এমপি, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। এবং আরও একজন শিক্ষক আছেন আমাদের মধ্যে, যিনি আসলে বাজেট বিষয়ে প্রকৃত বিশেষজ্ঞ, অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আলোচকদেরকে ধন্যবাদ জানাই। আমি এবার আলোচনাটা একটু বাম দিক থেকে শুরু করতে চাই, কেননা বিরোধী দল বাজেট দিয়েছে, ছায়া বাজেট। যদিও তারা কর প্রস্তাব করে নাই, কিন্তু তারা মূলত বাজেটের যে মূল বরাদ্দগুলি সেইগুলিকে তারা চিহ্নিত করেছেন, কোথায় কোথায় জোর দেওয়া উচিত সেটি বলেছেন। এবং জামাত ইসলাম একটি বাজেট দিয়েছেন যেটি এনসিপির বাজেটের প্রায় কাছাকাছি, ছায়া বাজেটের কাছাকাছি। আমি একটু জানতে চাই যে আপনারা যে ছায়া বাজেটটি দিয়েছেন বা একটি বিকল্প বাজেট দিয়েছেন, সেই বাজেটের বিশেষত্ব কী? এই বাজেটের সঙ্গে কি আসলে সরকারের যে দৃষ্টিভঙ্গি তার কোনো পার্থক্য আছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল 9-এর সম্মানিত দর্শক শ্রোতা যারা যে যেখান থেকে শুনছেন দেশ প্রবাসের সবাইকে শুরুতে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে এটির কোনো গুরুত্ব আছে কিনা, অবশ্যই আছে। কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্যও অবশ্যই আছে, কারণ সরকারের চেয়ে তো একটু বলা যায় কম। যে 1 লক্ষ কোটি টাকা কম প্রস্তাব করা হয়েছে। আবার সরকার দেখা যাচ্ছে যে কোনো কোনো খাতে গ্রসলি কমিয়ে দিয়েছে প্রস্তাব, আমরা সেটাতে বাড়িয়ে দিয়েছি। লাইক আমরা বাজেট তো পেশ হয় না, আপনারা জানেন কিভাবে যে না, কিছুটা তো ইন্ডিভিজুয়ালি তো কিছু কিছু আমাদের কাছে চলে এসছে অলরেডি, মানে কিছুটা আলোচনা তো চলে আসছে অলরেডি। এগুলো তো সোশ্যাল মিডিয়া, কি বলে, সংবাদপত্র বা বিভিন্ন ভাবে বা গবেষক মহলের মধ্যে আলোচনায় রয়েছে, যেগুলো নিয়ে ইতোমধ্যে গবেষণা হয়েছে, যেগুলো নিয়ে পর্যালোচনাও চলছে। তার ভিত্তিতেই আমরা একটা প্রপোজাল রেখেছি এক। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমরা এই বাজেট প্রস্তাবনার বিষয়টি আমাদের কি বলে ইশতেহারের আলোকে আমরা অনেক আগে থেকেই প্রস্তুতিটা নিচ্ছিলাম। এরকম নয় যে শুধুমাত্র এই মুহূর্তে বাজেটকে সামনে রেখেই আমরা এই প্রস্তাবনাটা রাখছি। অর্থাৎ আমরা যদি গভর্নমেন্টে যেতাম তাহলে কী টাইপের বাজেট প্রণয়ন করতাম, এখানে একটা পার্ট কিন্তু আমরা প্রকাশ করেছি। লাইক আমরা অনেকেই তো এটা এটা একটা আলোচনা আছে, জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যেত তাহলে তো কিছু বিষয়ে মৌলিক পরিবর্তন নিয়ে আসার জন্য, অর্থাৎ থিমেটিক কিছু পরিবর্তন যেটা আর কি, তো অর্থাৎ একটা আলোচনা আছে যে তারা কি ইসলামিক রূপরেখা বা ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যে কথাগুলো বলেছে সেটার আলোকে আমরা এখনই এই মুহূর্তে, যেহেতু গভর্নমেন্ট একটা ফর্মে আছে, ওটাকে পাশ কাটিয়ে বর্তমান গভর্নমেন্টের কাঠামোর আলোকে আমরা একটা বাজেট প্রস্তাব করেছি। তো আমরা আশা করছি যে আমাদের এই বাজেট প্রস্তাবনাটা মানুষের আশা আকাঙ্ক্ষা, যেটা একজন মানুষ যেভাবে ফিল করে যে তার প্রয়োজন পূরণের জন্য কী কী বিষয়কে গুরুত্ব দেওয়া দরকার, অথবা আমাদের রাষ্ট্র কাঠামোর জন্য যে বিষয়গুলো। আপনারা কি ভাবছেন এই বাজেটটা যারা বোঝেন তারা দেখার পরে বুঝবেন যে অর্থনৈতিক বিষয়ে আপনারা সরকারের চেয়ে বেশি দক্ষ, বা আপনাদের বাজেট অনেক এফিশিয়েন্ট বাজেট? আমরা মনে করছি যে আমাদের এই বাজেট প্রস্তাবনাটা যারা বোদ্ধামহল তাদের জন্য খুব কাজে লাগবে। আজিজুল বারী হেলাল, এই যে বিরোধী দল দুটি বাজেট দিয়েছে, এনসিপি প্রথমে বাজেট দিয়েছে, তাদের বাজেটটা একটু বড়, 8,50,000 কোটির মতো সম্ভবত। আচ্ছা, 8,52,000 কোটি, আরেকটু বেশি। আর জামাত ইসলাম যেটি দিয়েছে সেটি প্রায় 8,40,000 কোটি টাকার মতো, 39,000 কয়েকশো কোটি টাকা। আপনারা তো সরকারি বাজেট দেবেন, যেটা আসল বাজেট, সরকার এবং রাষ্ট্র ওই বাজেটের উপর ভিত্তি করে চলবে।
কিন্তু এই যে এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে আলাদা একটি বাজেট পরিকল্পনা আপনাদের সামনে দেওয়া হয়েছে এবং কিছু কিছু কথাবার্তা এসেছে যে সরকার অনেক বেশি ভর্তুকি নির্ভর কার্ডে খরচ করছেন, এই বাজেটগুলিতে ওই কার্ড ভিত্তিক বাজেট না, এরকম কিছু কথাবার্তা এসেছে, সমালোচনা হয়েছে সরকারের। দেখুন, এই যে বিকল্প বাজেট বা অল্টারনেটিভ বাজেট বা শ্যাডো বাজেট যাই বলুন কেন, এই বাজেট দেওয়ার রেওয়াজ পৃথিবীতে আমি জানি যে ইউরোপের কিছু দেশে দেই, ওয়েলফেয়ার স্টেট যেগুলো, ইংল্যান্ডও দেই, আপনার ফিনল্যান্ড, সুইডেন এগুলো দেই। এখন অন্য অন্য দেশে, পৃথিবীর আরও দেশ আছে, সেসব দেশে দেওয়ার রেওয়াজ আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নেই। এখন রেওয়াজ থাকুক আর না থাকুক, আমাদের বিরোধী দল যে বাজেটটা পেশ করেছে এজন্য ধন্যবাদ পেতেই পারে তারা, যে তাদেরও একটা অর্থনৈতিক ভাবনা আছে। শুধু রাস্তায় চিল্লালাম অমুক মানি না, অমুকের ওই প্রখ্যাত বাজেট দেওয়া হয়েছে, এই সাধারণত বিরোধী দল আমাদের এখানে শুধু পতন চায়, সরকারের পতন চায়। এবার আমরা দেখলাম যে সরকারকে তারা হেল্প করলো, কিন্তু একটা নোট সাপ্লাই করলো। এটার সুবিধা অসুবিধা দুটো দিকে আছে, বুঝছেন। অসুবিধাটা হলো কি, এই বাজেটটা ওনারা যেটা দিচ্ছে এইটা বাস্তবায়ন করার মতো তাদের কোনো বাধ্যবাধকতা নেই, যেটা বাস্তবায়ন করতে হবে। আমি দিলাম যে আপনার হেলথ সেক্টরে আপনি জিডিপির 6% দিতে হবে, এটা তো বাস্তবায়ন করার তেমন কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মানে আপনি বলতে চাচ্ছেন তারা মানুষকে খুশি করার জন্য যেখানে যেখানে বেশি বরাদ্দ দেওয়া সেটা দিয়ে দিয়েছেন, মানে পপুলিস্ট কথা, যেটা পপুলিস্ট কিছু জিনিস এখানে আমরা থাকলে বেশি দিতাম, হ্যাঁ এইটা কম দিয়েছে এরকম। এখন মানে সে যে খাতে যেটা দিয়েছে, আমি দেখিনি তাদের বাজেটটা, শিক্ষা খাতে জিডিপির কত অংশ দিয়েছে এবং এই টাকাটা কই থেকে আসবে সেটাও কিন্তু তাদের বাজেটে না, তারা বলেছেন কিন্তু কিভাবে আয় হবে, কর থেকে কতটুকু হবে, কর আয়তে মানে আছে নাকি, হ্যাঁ ওরা যদি থাকে বলেছেন, তাও যদি থাকে, মনে করেন যে বাজেটের আয় কিভাবে হবে, ব্যয় কিভাবে, দুটো অংশই যদি থাকে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কোনো বাধ্যবাধকতা তাদের নেই, আছে। সুতরাং মনের সুখে দেওয়াই যাচ্ছে। তবে এটা সরকারি দল হিসাবে আমি স্বাগত জানাচ্ছি এই কারণে যে আমাদের যে ভবিষ্যৎ অর্থনৈতিক পলিসি, যে এক বছরে আমরা কি পরিমাণ টাকা কোন কোন খাতে ব্যয় করলে ভালো হবে, সেটা তাদের কাছ থেকে আমরা একটা ধারণা পেতে পারি। এখন যদি মনে করেন যে ওনারা যেই শিক্ষা খাতে যেভাবে তারা জিডিপির কত অংশ দিয়েছে, কোন কোন খাতে কীভাবে ব্যয় হবে, ঠিক আমরা যদি হুবহু ওইটা অনুসরণ না করলে, উনি বললেন যে মানি না, মানবো না, সে গতানুগতিক নিয়মে চলে যায়। বাজেট না পড়েই বলছে যে এই বাজেট গণবিরোধী, এর সাথে আমরা স্লোগান দিতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাজেট তখন তো ব্যানার আগেই বানানো থাকে না, বাজেট পেশ হচ্ছে, যেটা প্রত্যাখ্যান করবে গণবিরোধী বাজেট, আরেক দল বলবে এটা কিছু আপনার প্রি বাজেট মিটিং টিটিং হয়, তখন থেকে পত্রিকায় লেখা টাকা থাকলে আমরা আগের থেকে এটা একটা সামারি করে আমরা ওই বলতাম যে গণবিরোধী বাজেট, এই বাজেট এই হয়েছে সেই হয়েছে, আগের থেকেই বলতাম। এখানে নতুন কিছু হলো না, কিন্তু আগে তো আমরা বলতাম যে এ বাজেট মানি না, ওনারা যে মানবেন না এই জন্য আগের থেকে ওনারা একটা পরিকল্পনা দিয়েছে। ওই পরিকল্পনা অনুযায়ী যদি সরকারের চলতে হয়, যে ওনাদের পরিকল্পনা অনুযায়ী চলবে, তাহলে কি হলো সেটা? হ্যাঁ, আমরা এখান থেকে যে ভালো জিনিসগুলো সেগুলো অবশ্যই আমরা নিব, এবং আমাদের যে বাজেটটা পেশ হবে সেখানে যদি সংশোধিত বাজেট হবে, 11 তারিখে তো বাজেট পেশ হবে, এরপরে সম্পূরক বাজেটও তো আসবে, সম্পূরক বাজেট, সংশোধিত বাজেট, এরপরে ফুল বাজেটটা পেশ হবে। ওনারা দিয়েছে জন্য ধন্যবাদ, কিন্তু গো ধরলে হবে না যে আমরা যে খাতে যেটা করেছি আপনাদেরও সেই খাতে সেটা করতে হবে। ওনারা রাজস্ব আয় যেভাবে করবে, আমরা হয়তো রাজস্ব আয়, আমাদের পলিসিটা ভিন্ন, ওনাদের অর্থনৈতিক পলিসি একরকম, আমাদের অর্থনৈতিক পলিসি একরকম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর উনি যদি আমাকে বাধ্য করে ওনাদের অর্থনৈতিক পলিসি করতে, ওই যে ইউরোপের যে সমস্ত দেশে বাজেটটা দেয়, এটা কিন্তু সরকারকে হেল্প করার জন্য এবং জনগণের সামনে একটা ক্লিয়ার চিত্র থাকে, জনগণ বুঝতে পারে তাদের অর্থনৈতিক পলিসি কিরকম। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরকারের বাজেটটা বরং বেশি ইউরোপের বাজেটের মতো, অনেক ভর্তুকি, অনেক কার্ড, মানুষকে সরাসরি টাকা দেওয়া। কথা একটু বলি শোনেন, এই কার্ডটা কি বাংলাদেশের জনগণের বাইরে দিচ্ছে কাউকে? কিন্তু ইউরোপে এরকম হয় আর কি, ওয়েলফেয়ার করে, ওয়েলফেয়ার দিন না, ইউরোপে তো আপনার বাজেটটা আপনাদেরটাই বেশি ইউরোপের মতো, তাই তো না। আমি বলছি যে ইউরোপে নজির আছে যে প্রি বাজেট, ওই যে শ্যাডো বাজেট দেওয়ার। তা আমাদের যে কার্ড নিয়ে ওনারা বলছে যে কার্ডটা ওনাদের মধ্যে সহ্যই হচ্ছে না, আমরা তো আরও কার্ড দিব, এ তো কেবল 4টা দিলাম, মানে সোশ্যাল সেফটি নেট তো বাড়াতে হবে। আপনি এই কার্ডের জন্য
মানে আমরা যে মানুষকে সহায়তা করছি এই জন্য বাংলাদেশের অর্থনীতি কি আমরা এখানে হচ্ছে আসবো। না, বাংলাদেশের আমরা অর্থনৈতিক এখানে অ্যাক্টিভিটিস আসবো। হচ্ছে না। জনাব আতিক মুজাহিদ, আপনাদের একটা বাজেট রয়েছে, একটা অভিযোগ এসেছে, সরকারি দল এইমাত্র বলেছেন যে আপনারা রাজস্ব আয় কিভাবে হবে এটা আসলে ঠিকমতো চিন্তা করেন না, আর মানুষকে খুশি করার জন্য স্বাস্থ্যে লোকে বাজেট বেশি চায়, আপনারা বলেছেন আপনারা থাকলে দিতেন, আবার শিক্ষায় বাজেট বেশি চায়, বলেছেন থাকলে দিতেন, দিতে তো আর হচ্ছে না, অতএব বরাদ্দ দিলে অসুবিধা কি? আসলে এই অভিযোগ কতটা সত্যি? আপনারা কোন রেশনালের ভিত্তিতে এই লক্ষ কোটি টাকার বাজেট বানিয়েছেন? কি মূল ধারণাটা আপনারা নিয়েছেন, কিসের ভিত্তিতে আমরা তো বাংলাদেশের মানুষের রাজনৈতিক, আমি যদি দেখি স্টানবাজি শব্দের নাম হচ্ছে জনগণের জন্য করতেছি। আর হলো বাজেট নিয়ে যতগুলো বক্তৃতা আমি অতক্ষণ পড়লাম সংসদীয়, এটা একটা গণবিরোধী, জনবিরোধী, এগুলো কমন ট্রেডিশন আছে। সেটার বাহিরে বাংলাদেশকে একটা প্রোডাক্টিভ রাজনৈতিক কালচারে ঢুকানো, টু বি অনেস্ট, পুরা রিয়েলি আমরা কীরকম বাজেট দেখতে চাই এটা আমাদের ইন্টেনশন নিয়ে আমরা কিন্তু 2 মাস ধরে কাজ করছি। সাপোজ গভর্নমেন্ট অনেক জায়গা থেকে কর উঠায় না, অনেক জায়গা থেকে ল্যাপস এরকম করে। দুই একটা বলেন না। এই যেমন গভর্নমেন্ট আপনি দেখেন, আমরা একটা শুধু দিছি, এটাকে আমরা বলেছি যে আমাদের সম্পদের উপর, এটাকে বলেছি সম্পত্তি কর, জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন। আমরা দেখছি হোল্ডিং যেগুলো আছে, যদি শুধু ঢাকা সিটিতে ধরি প্রায় 5 লক্ষ হোল্ডিংস আছে, কিন্তু এই লোকগুলো তো ক্যাশে টাকা নেয়, এটা তো ব্যাংকে লেনদেন করে না। আপনি তো পুরোটাই ট্যাক্স মিস করতেছেন, প্রায় 20,000 কোটি টাকা। আপনি ঋণ নিচ্ছেন ব্যাংক থেকে, সেটা ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি দেখেন সরকার ইভেন ব্যাংক থেকে যে ঋণটা নেয়, কারণ আমরা তো প্রায় 1,43,000 কোটি টাকার ঋণ নিবে সরকার, যদি যেটা প্রজেক্টেড আমি জানি। কিন্তু যাদের বাড়িওয়ালাদের কিন্তু আয়কর দিতে হয়, তারা তো আয়কর একটা মিনি ভাড়া পেলে ভাড়াটা আয় হিসেবে ওই ঘোষণা পরিমাণ করেন। দেখেন, আপনি আয়করে জানেন, ফাঁকপোকতা আপনি ভালো করে জানেন। তো সে জায়গা থেকে আয়করটা ধরবেন কেমন? আপনি যদি 3টা জিনিস তার করতেন, এনআইডির সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার অন্য অন্য বিষয় সবগুলো অ্যাডজাস্ট করতেন, তাহলে সেটা আপনি তো হয়েছে। এনবিআর কিন্তু এইটা ওই বোর্ডে যায় না, ওই ব্যাংক পরিমাণ অ্যাকাউন্টকে তারা সেকেন্ড দেখেন, digital আমাদের করে প্রায় ফেলেছে। 6 লক্ষ না, প্রায় 6 কোটি প্লাস হচ্ছে আমাদের চাকরিজীবী লোক। আপনার ট্যাক্সেশনের আন্ডারে কত? মাত্র 18 লক্ষ। 44 লক্ষ ট্যাক্সের টিন আইডিয়া আছে, এর মধ্যে 18 লক্ষর মধ্যে 8 লক্ষ ভালো মতো দেয় ট্যাক্স। এর মধ্যে ফাঁকফোকর তো আমরা জানি। তাহলে এতগুলো জনগোষ্ঠীকে যারা আসলে রিয়েলি ট্যাক্সেবল লোক, আমরা বলছিলাম যারা ট্যাক্সেবল না তাদেরকে আবার দেওয়া যাবে না, এইটা আপনি করের আন্ডারে রাখেন নাই, তাহলে আপনি হিউজ একটা অ্যামাউন্ট, যেটা আমরা প্রায় দেখিয়েছি প্রায় 86,000 থেকে 1 লক্ষ কোটি টাকা আয় করা সম্ভব এক্সিস্টিং সিস্টেমকে ঠিক করলে। ইভেন বন্দরে ডিজিটালাইজেশন করলে ওখানে টাকা যে মাইরে খাচ্ছে সেটাও আমরা কিন্তু সেভ করতে পারবো। গভর্নমেন্টকে সেভের অপশন দেখাচ্ছে। সেকেন্ড, জ্বালানিতে আপনি ভর্তুকি দিচ্ছেন, আমরা পদ্ধতি দেখাচ্ছি জ্বালানি ভর্তুকি কীভাবে কমানো যায়। ইভি নিয়ে আসেন, সোলারে আপনি কনভার্ট করতেছেন, তাহলে জ্বালানিতে সেভ হচ্ছে, তো সেটা আমরা অন্য কাজে কনভার্ট করতে পারবো। এইভাবে নানাভাবে সরকারকে তো উদ্যোগ নিতে হবে যে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে চাই। আপনি এখন যে বাজেট দিয়েছেন, আপনার ঘাটতি তো অনেক, যেটা সামষ্টিক অর্থনীতির চেয়ে আপনার ঘাটতি তো অনেক বেশি নিচ্ছে। আপনি কীভাবে অন্যরকম বাজেট দিচ্ছেন? তাহলে ঋণ নির্ভর বাজেট দিচ্ছেন, তাহলে সরকার যেটা নিচ্ছে আমাদের ইন্টারনাল ঋণ, IMF ঋণ এবং শর্ত জুড়াই দিচ্ছে। তারা এইরকম করতে করতে রাষ্ট্র একটা জায়গায় আমরা হচ্ছি। তো সেলফ সাফিসিয়েন্টের অপশন হলো বিপরীত দিকে আস্তে আস্তে আমাদের ডেভেলপমেন্ট করা। সো সেটা আমরা 6টা খাত দেখিয়েছি যে 6টা খাত থেকে আয় করা সম্ভব। তো এইভাবে আমরা করেছিলাম, সে জায়গায় জাস্ট বললাম। তো ভাইয়ের যেটা বললো যে বিরোধী দল একটা যেন তেন উইশফুলি, নো নট ইউজফুল, ইটস ফ্রম হার্ট। আমরা কাজ করি পিপলের জন্য। আপনারা যদি ভালো কিছু এই বাজেটের জন্য আপনারা ভিত্তি যে ডেটা বা এটা কোত্থেকে নিয়েছেন? প্রশাসনিক ডাটা এক্সিস্টিং যেগুলো আমরা দেখি, সবাই কিন্তু এফবিসিসি এর কাছে যেগুলো মানে আমরা বিজনেস যেগুলো কমিউনিটি আছে, আমরা সবগুলোর সাথে বসেছি, বিজনেস কমিউনিটি যাকে সব কমিউনিটির সাথে মোটামুটি বসে আমরা তাদের কাছে শুনেছি তাদের কি প্রত্যাশা, কি বাজেট, কি অবস্থা, প্রিভিয়াস যেটা বাজেট আছে সেটাকে আমরা ধরেছি। কারণ একটা জিনিস আমাদের ন্যাচারাল যেটা হয়, আমরা একটা প্রস্তাবনা সর্বশেষ দিয়েছি, বাংলাদেশে একটা বাজেট, স্বতন্ত্র বাজেট ইনস্টিটিউট থাকা দরকার। কারণ আমাদের বেসমেন্ট কি, ইন্টারিম গভর্নমেন্ট দিছে ধরলাম 8 লক্ষ টাকা, তাহলে আমরা এটাকে ধরে পরবর্তীতে আমরা 1 লক্ষ টাকা বাড়াই দিলাম, 1 লক্ষ কোটি টাকা বাড়াই দিলাম। পরবর্তী বাজেট আমরা এই বাজেট ধরেন 10% মুদ্রাস্ফীতির দেশে মানে এইরকম 8 লক্ষ কোটি টাকার বাজেট তো পরের বছর এমনি 8,80,000 কোটি টাকা হয়ে যাওয়ার। তাহলে আপনি তাহলে মুদ্রাস্ফীতি কমানোর কারণ মুদ্রাস্ফীতি 10%, 9%, হ্যাঁ, তাহলে মুদ্রাস্ফীতি ইভেন 13% হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন তো 8 পয়েন্ট সামথিং, তাহলে এমনিতেই তো পরের বছর 9 লক্ষ কোটি টাকা হয়ে যায়। সেটাই বুঝতেছি। কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে, বাজেট শুধুমাত্র এই টাকা না, বাজেট টার্গেট হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমানোর একটা টার্গেট থাকাটা একটা বাজেটের একটা পারপাস। আপনাদের বাজেট কি মুদ্রাস্ফীতি কমাতে পারবে? এক্স্যাক্টলি, আমরা বলেছি মুদ্রাস্ফীতি কমানোর একটা রেটও বলেছি, 8% আমরা নিয়ে কিভাবে কমাবেন সেটার একটা এটার উত্তরটা আমরা আপনার কাছ থেকে নিব। স্নিগ্ধা, আপনি কি বাজেট দেখেছেন এই এনসিপি এবং জামাত ইসলামের বাজেট? যদি নাও দেখে থাকেন, মুদ্রাস্ফীতি কমানোর কোনো বিষয়কে আসলে আপনি মনে করেন যে এমনকি সরকারেরও যে পদ্ধতি বা সরকারের যে নীতি এখন, তাতে কি মুদ্রাস্ফীতি কমার মতো কোনো জায়গায় আমরা যাচ্ছি, বা জিনিসপত্রের দাম কমানোর মতো কোনো জায়গায় কি আমরা যেতে পারছি? বা দাম ধরে রাখা, কমানো তো দূরের কথা, জীবনে কোনদিন কমতে দেখি নাই।
না মানে প্রথম কথা হচ্ছে যে বাজেটটা যেটা আলাপটা শুরু হয়েছে, তো এটা খুব দুঃখজনক, ওনাদের প্রস্তাবিত বাজেটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল না। আমি জানলাম এটা যদি হ্যাঁ অ্যাভেলেবেল হয়নি, কিন্তু যে কোথাও থেকে কালেক্ট করে আমরা পড়বো, আবার গভর্নমেন্ট থেকেও হয়নি। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি খুবই সাধুবাদ জানি, এটা আমার মানে আমি বিরোধী দলকে মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, বিইং অ্যাজ অ্যান একাডেমিক, আই ফিল সো হ্যাপি। মানে এই যে ওনারা যাওয়ার পরে দিস ইজ দ্য থিং, ওনাদেরকে আমি কিন্তু একটা সাধুবাদ দিতে চাই। এটা খুব ভালো লাগছে যে ওনারা একটা প্রস্তাবনা দিচ্ছে, এটাই হওয়ার কথা, একটা নাগরিক আমরা প্রত্যাশা করি। এখন ঘটনা হয়েছে কি, যখন আপনার শুধু IMF এর ঋণ, আমি যখন বাজেটটা এই যে যখনই দেখলাম 9.30 লাখ 9.30 লাখ এত কোটি টাকার বাজেটটা যখন দেখেছি, তখনই কিন্তু IMF এর যে ঋণের চাপ আছে, শুধু মুদ্রাস্ফীতি না, ফ্যাক্টটা হচ্ছে এই ঋণটাকে কি, এখানে তো অর্থনীতির বিশেষজ্ঞ স্যারও আছেন, তিনি আরও বলবেন স্যার, কিন্তু ঘটনা হচ্ছে এত বড় একটা ঋণ আপনার কিভাবে পরিশোধ করতে হবে, ঋণের চক্রে কিন্তু আমরা বাংলাদেশ পড়ে গিয়েছি। এটা এক। দুই, আমার কাছে যেটা খুবই লেগেছে, যে আমি জানি না সেটা আলাপে আসবে কিনা, কারণ এই বিষয়ে সরকার দল এবং বিরোধী দল উভয় পক্ষই অত্যন্ত নীরব, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি। কারণ আপনি চুক্তির ফেরে যখন পড়েছেন, সেখানে আপনি যখন কর আরোপ না করে পণ্য মার্কিন থেকে নিয়ে আসবেন, আমার ডেইরি, আমার পোলট্রি, আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো যখন নিয়ে আসছেন, তো সেটাও তো একদমই আমার নিজস্ব শিল্প, যে তারা তাদের মতো বিজনেস করবে, সেটার মধ্যে হুমকিতে পড়বে। তাহলে সেটা নিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত কারো আলাপ দেখি নেই, বিরোধী দলেরও দেখি নেই, সরকার পক্ষেও দেখি নেই। আচ্ছা, এবার আসেন আপনার যে বাজেটের কথা বললেন যে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব কিনা। মুদ্রাস্ফীতি এখন আপনি যখন টাকা ছাপান, বেতন বাড়ে, মানে সবই লাগবে। এখন 2020 সালে বাংলাদেশের একজন মধ্যবিত্তের মানুষের কোড অ্যান্ড কোড মধ্যবিত্ত খরচ ছিল হচ্ছে মাত্র, মানে সেখানে ছিল 45,000 টাকা। এখন ঢাকা শহরে 2025 সালে খরচ হচ্ছে 70,000 টাকা। তাহলে এই যে 45,000 থেকে 5 বছরে 70,000 টাকা আমাদের লিভিং কস্টটা যখন বেড়ে যায়, আপনি লিভিং কস্ট বাড়ালে কখনোই মুদ্রাস্ফীতি তো কমাইতে পারবেন না। এখন এই লিভিং কস্টটা কমাবো কিভাবে, সেই বিষয় নিয়ে তো আমাদের আসলে কারো কোনোই নেই। আপনার বাসা ভাড়া, এই যে আমাদের শিক্ষকদের বেতন স্কেল বা সরকারি যারা আছে বেতন স্কেল বাড়বে, আমাদের তো কেন বাড়াতে বলছি, কারণ আপনার লিভিং কস্ট বাড়ছে। কাজেই মুদ্রাস্ফীতি যদি কমাতে হয়, আমার বাইরে থেকে মনে হয়, এটা আমার এক্সপার্ট এরিয়া না, সবার আগে আমার লিভিং কস্টটাকে টার্ন ডাউন করতে হবে। এখন লিভিং কস্ট আমি কিভাবে টার্ন ডাউন করব, সেইটা নিয়ে আমাদের একটা আলাপটা করা খুব জরুরি। এটা একটা। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, এই বাজেটের ক্ষেত্রে আসলে দেখেন, আমি আবারও একটু বলি, বহুত তো উন্নয়নের গল্প শুনছি, উন্নয়ন দেখছি, তাই না? পদ্মা ব্রিজ দেখছি, এখন আবার তিস্তা ব্যারেজ দেখবো, অনেক উন্নয়ন হচ্ছে, অবকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে, কিন্তু আপনার আমাদের মানবিক উন্নয়নের অবস্থার কি পরিমাণ ঘাটতি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা খাতে বাজেট দেওয়া হবে, যেটা আমার একটু ইন্টারেস্টেড এরিয়া, সেই জায়গাতে আমি একটা খুব বিশেষভাবে সতর্ক করতে চাই। শিক্ষা খাতে বাজেট বাড়ানো যেতে, আল্লাহর ওয়াস্তে ইউনিভার্সিটি আর বানান না, আমার ইউনিভার্সিটির প্রয়োজন নাই। সরকার তো সেইভাবে বিশ্ববিদ্যালয় বানায় না, এখন তো দেখি বেসরকারি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের যে প্রজেক্টটা ছিল, এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে কতখানি উন্নয়ন করেছে সেটা কিন্তু আমাদের একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু বাংলাদেশের সবাই তো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি চায়, বিশ্ববিদ্যালয় না বানিয়ে কিভাবে? সেটার জন্য কিন্তু এখানে আমি একটা ছোট একটা কথা বলি, তুষার ভাই, আমি নিউজিল্যান্ড থেকে পড়াশোনা করেছি। নিউজিল্যান্ডে মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় আছে 7টি, এবং 7টি যে বিশ্ববিদ্যালয় আছে, তারা ওয়ার্ল্ডের 7টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার 500-এর ভেতরে। আমি কি বুঝাতে পেরেছি? এবং সে কখনো প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় তার নাই, যেটা UK, USA, আমেরিকা এসব জায়গায় আছে, কিন্তু অস্ট্রেলিয়াতেও আছে, কিন্তু নিউজিল্যান্ড এটা নাই। এবং সে খুব স্ট্রিক্ট, সে ওই যে গণহারে কিন্তু স্টুডেন্ট নেয় না, যে তার ডিগ্রি দিয়ে পাশ করে ব্যবসা করতে হবে, এটা নিউজিল্যান্ডের পলিসি। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের গবেষণার মানটা বাড়ানো। আমি আমার বিশ্ববিদ্যালয়ে বিগত সরকারের সময় ববি হাজ্জাজ এই কথা বলে রীতিমতো ধরা খেয়ে গেল না। উনি কি বলেছেন, কোড আন কোড ওই কথাটার যদি উনি একটু ওই যে করতেন, পোস্টমর্টম করতেন, তাহলে হয়তো মন্ত্রী মহোদয়ের এই অবস্থা হতো না। মন্ত্রী মহোদয় আমাদের যেটা হয়েছে, এই যেটাই বলেছি, আমরা কথাটা অনেক সারফেস লেভেল থেকে চিন্তা করছি। আমরা যদি একটু গভীরে যা বলেছেন সেটা তো ঠিক, গবেষণা কি আসলে হয় খুব বেশি? গবেষণা হচ্ছে, গবেষণার সুযোগ আপনি কোথায় রাখছেন? আমাকে আপনি বলছেন গবেষণায় বাজেট বৃদ্ধি করার জন্য, গবেষণার বাজেট বৃদ্ধি করার জন্য। আমি অবকাঠামোগত বাজেট বৃদ্ধির কথা বলছি না, গবেষণার বাজেট। একটা ছোট কথা বলি, একটা ট্রিকি প্রশ্ন করি, ওইটা বললেন, কিন্তু শুধু আমি একটা কথা বলি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার আছেন, আমি পদার্থবিদ্যা বিভাগ জাহাঙ্গীরনগর বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে- দেওয়া হচ্ছে, সেখানে গবেষক কি করে তৈরি হবে? না না না, এটা লোকজন সব বিজনেস স্টাডিজ করছে। সেটা ভিন্ন আপনার নিশ্চয়ই প্রসঙ্গ। মনে আছে পদার্থবিদ্যা বিভাগ একবার বন্ধ করে দেওয়ার কথা উঠেছিল, টিচার পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচার পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, পদার্থবিজ্ঞান খুব রিচ ডিপার্টমেন্ট। হ্যাঁ, কিন্তু টিচার নাকি পাওয়া যাচ্ছিল না, বেসিক সাবজেক্ট কেউ পড়তে চায় না। এটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি না আমি, আমাদের এই আলাপগুলো হয়ই নাই। একবার হয়েছিল আওয়ামী লীগ আমলে। একটা ছোট কথা বলি, যে যেমন মনে করেন ফিজিক্স হলো বাংলাদেশের এবং এশিয়া, আমার মনে হয় দক্ষিণ এশিয়ার যাই হোক না, মধ্যে আপনারা করেন না, এটা আওয়ামী লীগ আমলে একবার আচ্ছা, কথা উঠেছিল। একটা ছোট কথা বলি, যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার বিশ্ববিদ্যালয়, আমাদের আজকে আমি একটা গবেষণা করব, আমার একটা ডিজিটাল লাইব্রেরি নাই, আমি এখানে বসে একটা আর্টিকেল পড়তে পারি না, আমি একটা ইনভেনশন পড়তে পারি না, আমি তার নতুন সিস্টেম পড়তে পারি না, করে দেন, এইটাই তো করে। এটা আমি পড়তেই পারছি না। প্লেজারিজম এইখানে আলাদা। কেন এই যে আমার এই যে সাবস্ক্রিপশন সেন্ট্রালি আসার কথা, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আসার কথা না। আমি একজন শিক্ষক, আমি তো তার মানে গবেষণা আপনি করতে মনে চাই। করেন যে বাজেট আসলে যেভাবে বাড়ানো হয়, এইভাবে বিশ্ববিদ্যালয় নির্মাণ করে বাজেট না বাড়িয়ে একেবারেই না। বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নত করার জন্য, শুধু বিশ্ববিদ্যালয় না, পুরা শিক্ষা পুরা খাতে শিক্ষা যে ব্যবস্থার মান প্রক্রিয়াতে উন্নয়নে বাজেটটার বাজেট কথা খরচ বলা করা হচ্ছে, এটা রিভিশন ঠিক করা আছে। খুব আমরা একজন জরুরি। অর্থনীতিবিদের কাছে যাই, আমরা অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি। তার মধ্যে একটি হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। সেটা কিন্তু আওয়ামী লীগ শাসনামলের শেষ ভাগ থেকে পুরো ওই অন্তর্বর্তী সরকার এবং এখনও আমাদের যে মুদ্রাস্ফীতির হার, সেটা 8 থেকে 10-12 পর্যন্ত চলে যাচ্ছে, 13তেও গিয়েছিল, আবার নামছে উঠছে, কিন্তু এটা নামছে না, এবং এটা আমাদের প্রবৃদ্ধির যে হার তার চাইতে মুদ্রাস্ফীতির হার অনেক উপরে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের দুর্নীতি কমে নাই, অন্তর্বর্তী সরকারের সময় আমরা এক ধাপ পিছিয়েছি দুর্নীতিতে, এবং আমাদের যে কর এবং রাজস্ব আয় যেটা হওয়া উচিত সেটা বাড়ছে না, কারণ বিনিয়োগ স্থবির হয়ে আছে এবং বিনিয়োগ হচ্ছে না, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, নতুন করদাতাও তৈরি হচ্ছে না। তো এইরকম একটা চ্যালেঞ্জের মধ্যে সরকার প্রায় 9.5 লক্ষ কোটি টাকার একটা বাজেট তৈরি করছেন। আপনার কি মনে হয় অর্থনীতিবিদ হিসেবে, এই যে বাজেটের কলেবর বৃদ্ধি, টাকা কোত্থেকে আসবে, বা এই বাজেটের সফলতা দুর্বলতার জায়গাগুলি বা শক্তি এবং বা সম্ভাবনা কোথায়? জি আপনার কাছে একটা একাডেমিক প্রশ্নই করলাম জি, আজকে। একাডেমিক প্রশ্ন যেহেতু করেছেন, আমি একাডেমিক্স দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে রাষ্ট্রের উচিত যে আমি অর্থনীতিকে দাঁড় করানোর জন্য, কারণ সরকার নিজে স্বীকার করেছেন যে এটা ভঙ্গুর অর্থনীতি, অতএব ভঙ্গুর অর্থনীতি থেকে বের করার জন্য অর্থনীতির কোন ফিলোসফিটা সরকার গ্রহণ করেছে। আমি যদি বলি যে এখানে 3টা ধারা আছে। প্রথমত, আমি যদি সরকারের বাজেট বৃদ্ধির দিকে লক্ষ্য করি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ব্যয় বাড়ানোর যে নেশা, ইনকাম বাড়ানোর ক্ষেত্রে সেই নেশাটা আমরা দেখতে পাই না। ওই রকম না, বাড়াবে বলছে, কিন্তু হেলাল ভাই যে কথাটা বলছেন যে বিরোধী দল সেটু বাজেট দিয়েছেন, এটার বাধ্যবাধকতা নাই, তাহলে আমি মনে করি সরকারি দল যে বাজেট দেয় তারও হিস্টোরিক্যালি কোনো বাধ্যবাধকতা নাই। কারণ আপনি দেখেন গত বছর রেভিনিউ প্রক্ষেপণ করা হয়েছিল 5 লাখ কোটি টাকা, 1 লাখ কোটি টাকা ঘাটতি হয়েছে, এনবিআর এর কারো কোনো কিছু হয়েছে, তো সেটা কি কারো কিছু হয়নি। সেটা কি হওয়ার হ্যাঁ, কথা না? আমদানি সেটাই বলছি যে বাধ্যবাধকতা মানে হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং সেটা হয় নাই বলেই আপনি যে স্বপ্ন দেখছেন 6,95,000 কোটি টাকা আয় করবেন, 1 লাফে 2.5 লক্ষ কোটি টাকা, সেটা সম্ভব না। আমি বলতে চাচ্ছি কেইন্সের একটা ফিলোসফি আছে, জন মেইনার্ড কেইন্স, যিনি আমরা সমষ্টিক অর্থনীতির জনক। ওনার কথা হচ্ছে ভঙ্গুর অর্থনীতিতে আপনি খরচ বাড়াবেন, সাথে সাথে সাপ্লাই সাইডকে সম্প্রসারণ করার জন্য ট্যাক্সেও ছাড় দিতে হবে, কারণ ব্যবসা যেন সম্প্রসারণ হয়। এখন ছাড়ের কথাটা কিন্তু বিএনপি বলেছে, সেটা বলেছে হয়েছে ইম্পোর্ট যে সমস্ত পণ্য করা হবে দেশীয় শিল্পকে বিকাশ করার জন্য, কিন্তু দেশীয় শিল্পে আবার যে কথাটা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এতে আপনার সমষ্টিক চাহিদা যদি সংকুচিত হয়ে যায় তাহলে আপনি তো সাপ্লাই বাড়বে না। অতএব আপনার একদিকে সমষ্টিক চাহিদা বাড়ানোর জায়গাটা তৈরি করতে হবে, তখন যোগান আসবে, সাপ্লাই সম্প্রসারিত হবে, তাহলেই বাংলাদেশের মূল্যস্ফীতি কমবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে আরেকটা পয়েন্টে যে কথাটা আসছেন যে আমাদের ইনভেস্টমেন্ট সংকুচিত হয়ে যাচ্ছে, নেট এডিশন টু স্টক অফ ক্যাপিটাল, যেটা পুঁজি যেভাবে বাড়ে বছরের পর বছর, সেটা যদি তুলনা করি আমরা এখন 18 থেকে 20 বছর পিছনে চিন্তা করতে হয়। এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিনিয়োগের অবস্থা ভালো করার জন্য আসলে কি দরকার? ব্যাংকটাকে, আর্থিক প্রতিষ্ঠান দুর্বল মানে আপনি বিনিয়োগকে কোনোভাবেই আপনি ভালো করতে পারবেন না। অতএব সরকারের কতটুকু নজর
আপনি সার্বিকভাবে যদি দৃষ্টি দেন যে ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছে। কথা হচ্ছে সরকার জানেন যে 6,44,000 কোটি টাকা খেলাপি ঋণ, আরও 1,02,00,000 কোটি টাকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইভেন ইসলামী ব্যাংককে কেন্দ্র করে এখন যে অবস্থা এটা নিয়ে আমরা চলছে, কথা বলবো। মানে বড় ব্যাংক যেহেতু, সেজন্য আমি জাস্ট লক্ষ্য করলাম সরকারি ব্যাংকগুলো সরকার লুট করে নিয়ে যাচ্ছে 46% খেলাপি ঋণ। অর্থাৎ একটা সরকার যদি তার ব্যাংকটাকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে প্রাইভেট ব্যাংক নিয়ে যখন সরকার কথা বলে তখন আসলে ভেবে চিন্তে বলতে হয়। সরকারকে সেই জায়গাটা আসলে উদাহরণ, আমি মনে করি বর্তমান সরকারকে উদাহরণ তৈরি করার অনেক জায়গা তৈরি হয়েছে। বিকজ আপনি 15 বছরের করাপশনের কথা বলবেন, গল্প শোনার বিষয় না। এখন আমরা দেখতে চাই মূল্যস্ফীতি কমছে, প্রবৃদ্ধি সামান্য হলেও সামান্য, আমি বলতেছি না এক লাফে বাড়বে, কিন্তু সামনের দিকে যাচ্ছে। আপনার আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে 3-0 টাইম শেষ, আমরা সেই জিরোতে পৌঁছতে পারি নাই। মানে ইউনূস সরকারের কথা বলছি, তার মানে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। অতএব আপনি দেখান এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে। কথা হচ্ছে পরিকল্পনা আছে সরকারের, কিন্তু অর্থায়ন যেটা মূল্যস্ফীতির সাথে সাংঘর্ষিক। কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আমি আমার বাজেট করি কিভাবে পরিবারের, আমি যা আয় করি সেই অনুযায়ী আমি বাজেট করছি, তাহলে সরকারের আয় নাই। সরকার যখন বাজেট বেশি করছে, আয় বাড়িয়ে যদি করতো কেউ কোনো প্রশ্ন করতো না। একটা হচ্ছে রাজনৈতিক সরকারের এই 54 বছর ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের জিডিপিটাকে স্বীকার করে যে বাংলাদেশের জিডিপি আমরা 35তম দেশ পৃথিবীর মধ্যে, কিন্তু ট্যাক্স জিডিপি পৃথিবীর মধ্যে সর্বনিম্ন। তাহলে এই জায়গাটা গভর্নমেন্ট জানে। আপনার কাছে জিডিপি আছে, ট্যাক্স জিডিপির রেশিও পাকিস্তানের 12, ইন্ডিয়ার 11.8, নেপালের 18 থেকে 21, সাউথ এশিয়ার 17, বাংলাদেশের 6.6। অতএব বাংলাদেশের সরকারের জিডিপি আছে, সরকার যেটা আদায় করা উচিত যে মেকানিজমেই হোক তাকে, সেটা ব্যর্থ। যে কারণে প্রকৃতপক্ষে ব্যাংকের উপর চাপ পড়ছে, আর প্রিন্ট করছে টাকা, আর বিদেশ থেকে ঋণ নিচ্ছে। এখন বাজেটের দিক তাকালে আপনি বলবেন বাজেট তো ছোট কেন? কারণ বিদেশের ঋণ 1,30,000 কোটি টাকা দিয়ে দিতে হবে, 9,30,000 থেকে 1,30,000 এমনিতেই বাদ। অতএব আপনি কোথায় বাজেট দেখতে চাচ্ছেন? এর মধ্যে 1 লাখ কোটি টাকা আনতে রেভিনিউ সংগ্রহ করতে পারবে না এনবিআর, দিব্যি দিয়ে বলা যায়। কারণ এনবিআর প্রতি বছর টার্গেট দেয়, এনবিআর প্রতি বছর একটা ইতিহাস সৃষ্টি করে, সেটা কি সর্বোচ্চ বাজেট ঘাটতির ইতিহাস। অর্থ সংগ্রহের দিক থেকে তারা করতে পারে নাই। অতএব এই লম্বা বাজেটটাও যে বড় দীর্ঘ লম্বা বাজেট বলছি, 9,38,000 কোটি টাকা। অতএব আগামী বছরেও একটা প্রত্যাশা যে এইরকম আরেকটা বড় বলবে যে আমাদের রাজস্ব ঘাটতির পরিমাণ এই। অতএব এই সমস্ত জায়গাগুলা সরকার, সাধারণ মানুষ, আমরা সবাই জানি, কিন্তু আসলে পদক্ষেপ নাই। রেভিনিউ এনবিআর এর কোনো পানিশমেন্ট হয় না, এনবিআর নিজে টার্গেট সেট করে না, সরকার টার্গেট সেট করে দেয়। আর এনবিআর নিজে টার্গেট সেট করবে, সেটা আদায় করতে না পারলে এনবিআর এর সেইভাবে পানিশমেন্ট হবে। আর সরকার যদি সেট করে, সেই ক্ষেত্রে সরকারকে এনবিআরকে বলে দিতে হবে তোমার কি দরকার এটা অর্জনের জন্য। অতএব আপনি কি বিল্ডিং এর সেন্সাস করতে চান? অতএব বিল্ডিং এর সেন্সাস করলে এত মানুষগুলা মিলতে হবে। একইভাবে ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে আছে, সেটাকেও যদি সেন্সাসের মধ্যে, সে 1 কোটির উপরে ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে আছে, মাত্র কয়েক লাখ ট্যাক্সের সাথে জড়িত। অতএব এটা অবিশ্বাস্য মনে হবে। এই জন্যই বাংলাদেশের জিডিপি বড় দেখতে পাচ্ছেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, জি, আবার সরকার সরাসরি ঋণ নেন সঞ্চয়পত্র, বন্ড এইসবের মাধ্যমে। সরকার যদি ঋণ গ্রহণ করে ব্যাংক থেকে, তাহলে তো এমনিতেই বেসরকারি ঋণ প্রবাহ সংকুচিত হয়ে যায়। আবার যে শেয়ার মার্কেট আছে সেটা একেবারে করুণ অবস্থা, সেইখান থেকে কোনো বিনিয়োগ আশা করা অসম্ভব প্রায়। মানুষ সর্বশান্ত হয়েছে, এবং যে কোম্পানিগুলো এখানে আছে তাদের অধিকাংশ ফ্রড অডিট করে থাকে। ব্যাংকগুলিকে সরকার ডিভিডেন্ড ঘোষণা করতে দেয় নাই, ফলে ব্যাংকগুলির শেয়ারও পড়ে গিয়েছে, কারণ ডিভিডেন্ড না পেলে লোকে ব্যাংকের শেয়ার কেন কিনবে? এখন সরকার যদি ঋণ নেন, সরকার তো আয়কারী প্রতিষ্ঠান না, সরকার আয় করেন আবার করের মাধ্যমে। তো আমাদেরই টাকা ঋণ নিয়ে আমাদের কর বাড়িয়ে আমাদেরই কর, আমাদের ঋণ শোধ করবেন সরকার, মানে সরকার আসলে আয় করবে কোত্থেকে? না, বিষয়টা কর বাড়ানো, এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা দরকার। যেমন করের রেট বাড়ানো এক জিনিস, আপনার না, ওনারা তো করের খাত বাড়াচ্ছেন। আমি আপনাকে একটা কেস বলি। কেসটা হচ্ছে যে ব্যাংকে যারা টাকা রেখেছিল
এবং এনবিএফআইতে টাকা রেখেছিল, বছরের পর বছর এরা কোনো লাভ পায় না, কিন্তু এটা তাদের ইনকাম ট্যাক্স ফাইলে সম্পদ হিসেবে আছে। আর সরকার বলছে সম্পদের উপরে কর বসাবে। যে সম্পদ নাই, যেটা লুট করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি লোকেরা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যে লুটে সাহায্য করেছেন, সেই টাকাকে সম্পদ হিসেবে ধরে আবার কর আদায় করা হবে না, ডেফিনেটলি এইগুলো হচ্ছে case তাহলে to সরকার case। সম্পদ রাইট অফ করার না, সুযোগ দিক। সম্পদ যখন বলবে, সরকারের কথা হচ্ছে যে ব্যাংকগুলোর সার্বিক অবস্থা এই ব্যাংক সরকার ফিনান্স করেছে, সাহায্য করেছে, অতএব সেই জায়গায় যাদের আছে তাদের তো কেস বাই কেস, আমরা কিন্তু জেনারেলাইজেশন করি, কিন্তু একটা স্পেসিফিক কেসকে সেইভাবে অ্যাড্রেস করতে কিন্তু হবে। ধরেন কারো কাগজে কলমে ব্যাংকে 5 কোটি টাকা আছে, মনে করেন যে কতগুলা ব্যাংক আছে না যেগুলোর জি, কোনো জি, ছাল ওই চামড়া পাঁচটায়। আছে কিন্তু ব্যাংকে কিছু নাই, তো ওখানে মনে করেন কারো 5 কোটি টাকা না, আছে, এটাই তো এটা তো করতে তার ট্যাক্স ফাইলে সম্পদ, তো সম্পদ বেশি থাকলে সম্পদের কর দিতে হবে। না, সেই কর তার জন্য প্রযোজ্য হবে না যতক্ষণ এই পর্যন্ত- টাকা কি তারা রাইট অফ করবেন সরকার কি এই ব্যাপারে কি? না, সেটা সরকার করতে পারে, কারণ হচ্ছে সরকার সেটা করা উচিত এবং সেটা করা তাহলে তো উচিত। বাংলাদেশের অধিকাংশ লোকের টাকা পর্যন্ত নাই, কোনো টাকা নাই। আমরা মুস্তাফা ফিরোজ আপনার কাছে যাই, আপনি পুরো আলোচনাটা শুনেছেন, আপনার কি মনে হয় আসলে যেভাবে আমরা এই অবস্থায় আছি, আসলেই কি একটা উচ্চাভিলাষী বাজেট তৈরি করা কিংবা অনেক কর আদায় করা সেই অবস্থায় বাংলাদেশের মানুষ আছে? একদিকে জিনিসপত্রের মূল্য বেড়েছে, তার ব্যয় বেড়ে গিয়েছে, আয়ের তুলনায় ব্যয় অনেকের বেড়ে গেছে, অনেকে ঋণ করছেন, পত্রিকাতে সংবাদ এসেছে যে অনেকেই ঋণ করছেন এবং ঋণ করে বিশেষ করে মধ্যবিত্তরা বহু কারণে ঋণ নিচ্ছেন ছেলেমেয়ের পড়াশোনার জন্য, একটা আশায় যে ভবিষ্যতে তারা সেটা শোধ করতে পারবেন। তো একদিকে যেমন ব্যাংকের ঋণ খেলাপিরা, বড় বড় ঋণ খেলাপিরা আমাদের টাকা চুরি করে নিয়ে গেছেন, আমরা সেটার ভর্তুকি দেওয়ার জন্য বা টিকে থাকার জন্য একজন আরেকজনের কাছ থেকে টাকা ধার করছি। এই অবস্থায় চাকরিও নাই, আমাদের একটা বিনিয়োগ বিরাট শুনেছিলাম, বিদেশি বিনিয়োগ হ্যান ত্যান, বিনিয়োগের তো কোনো কিছু আশা দেখা যাচ্ছে না। তো তাহলে কোথার থেকে নতুন কর্মসংস্থান হবে? কিভাবে সরকার বেশি করদাতা পাবে, অথবা কর কি করে আদায় করবে? ওদিকে তো আমদানি শুল্ক প্রায় 0 করে দিতে হচ্ছে আমেরিকার সাথে, কিন্তু তারপরেও কিন্তু আমেরিকাতে কিন্তু গরুর মাংসের দাম হচ্ছে, সাধারণ গরুর মাংসের দাম $12.5 কমপক্ষে, আমাদের চেয়ে বেশি, কিন্তু ওইটা এখানে আনলে 1500 টাকা হবে। ওই গরুর মাংস আমরা খেতে পারবো কিনা তাও জানি না, কিন্তু ওইটাতে আনতে হবে। আজকেই বলি, আমি সাধারণভাবেই শুরু করি। আজকে 10,000-এর দুইটা ফিগার দুই জায়গা থেকে দেখলাম। এটা দেখি এখান থেকেই যদি করেন তাহলে আমাদের ইকোনমিটা কোন অবস্থায়, বাজেটটা কি হবে এটা বোঝা যাবে। একে আজাদ বলছেন 10,000 কর্মী ছাঁটাই করবে। হ্যাঁ, উনি বলেছেন যে উনি নিজেই আর 10,000 কর্মী ইসলামী ছাঁটাই। ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 10,000 হচ্ছে তারল্য চেয়েছে, আবার সুবিধা চেয়েছে। আবার অন্তর্বর্তী সরকার তাদেরকে অনেক টাকা দিয়েছে। অনেক। চৌবাচ্চা থিওরি আপনার মনে আছে? শফিক সাহেব, অন্তর্বর্তী কেন, এটা শুরু হয়েছে আপনার মনে আছে? হ্যাঁ, শেখ আওয়ামী হাসিনার লীগও আমলে দিয়েছে শেষ শেষের আমল দিকে, থেকে শুরু এবং করে তাহলে এবং তাদেরকে আদালত থেকে একটা তদন্ত করার বিষয় হয়েছিল, সেই তদন্তে আদালত সিদ্ধান্ত দিয়েছিলেন যে ইলেকশনের পরে তদন্ত হবে, এরকম একটা বিষয় হয়েছিল। তাহলে 10,000-এর আমরা কিন্তু দুইটা ফিগার পাইলাম। এটা খুব ভয়ঙ্কর, আমি খুব ধাক্কা খাইলাম। আমি ভাবছিলাম যে কালকে আমি দিলকুশা অতিক্রম করে দেখলাম যে গ্রাহকরা সমাবেশ করছে। তাই ভাবলাম যে এটা তো আসলে মানে ভালো। আগে যে অবস্থায় ছিল, দেখলাম ক্লিপ দেখলাম যে যখন নাকি জামাত ইসলাম এবং শিবিরের অধীনে ছিল তখন ভালো ছিল। তাই আমি ভাবলাম যে আবার সালাউদ্দিন আহমেদ আজকেই বলছেন যে দখলে বেদখল হওয়া, বেদখল হয়েছে এটা মানে না, বেদখল হয়েও যদি এটা ভালো থাকে ব্যাংকটা ভালো। ব্যাংক তা আমি দখল হয় মনে করছি কিভাবে? কি গত মানে এই অন্তর্বর্তী সরকারের 18 মাস আর এই সরকারের 3 মাস, তাহলে এই মনে করেন 21 মাসে আমি ধারণা করছি যে এটা মনে হয় ঘুরে দাঁড়াইছে, এবং এই জন্য তারা বলতেছে যে বাংলাদেশ ব্যাংক কেন এরকম করাপ্ট লোক ওই যে খুরশিদ আলমকে দিল স্বৈরাচারের দোসর। তো এইটা মনে মনে ভাবছিলাম কিন্তু যে কেন ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যখন দেখি 10,000 কোটি টাকা তারল্য চাইলে, তার মানে কোন অবস্থার মধ্যে পড়ে গেছে। এতগুলো সংকটগ্রস্ত ব্যাংক কেউ চাইলো না, ইসলামী ব্যাংক চাইছে। তাহলে এই ব্যাংক কেন তার গ্রাহকরা চাইতেছে যে এই ব্যাংকের যেই চেয়ারম্যান তাকে মানি না, তাকে ঢুকতে দেওয়া হবে না? কারণ তারাই তো এটা 12টা বাজানোর সঙ্গে জড়িত জি। ছিলেন। তাহলে বাংলাদেশ দেখেন, ব্যাংকের পুরনো তাহলে কর্মকর্তারা, ইসলামী ব্যাংকের যদি এই অবস্থাটা হয়, তাহলে অন্যান্য ব্যাংকগুলির অবস্থা কি? ওরা হয়তো চুপ করে আছে, হ্যাঁ, না খেয়ে না। যেমন একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কী করেন এক্সিম ব্যাংকের? সে বললো কিছুই না ভাই,
সোজা ঢুকি, বাইরে ক্লসিবল গেট বন্ধ করে দিয়ে ভিতরে মানে মানে ওই ঠিক টাইম মতন ঢুকি, 5টার সময় আস্তে করে বেরোয় আসি এবং বাইরে থাকে যাতে কোনো বেতন পায়? গ্রাহক ট্রাহক কেউ এই ধানমন্ডিতে কিন্তু বেতন পানুনি, বেতন পান। তো তাহলে তো উনি কাজ না করে বেতন নিচ্ছে। আমি জানি না, এটা একটা আজব ব্যাপার, কোনো গ্রাহকও ঢুকতে দেয় না, কিছু দেয় না। ওইটাও তো গ্রাহকের টাকা থেকে বেতন নিচ্ছেন। তাই এই মনে একই হয়। কাজ এনবিএফআই গুলোও করেছে, গ্রাহকদেরকে টাকা দেয় নাই, কিন্তু সেখানে প্রশাসক আপনি বসিয়ে দিয়ে ধানমন্ডিতে প্রশাসকরা লাখ লাখ এক্সিম টাকা বেতন ব্যাংকের একটা নিয়েছেন, শাখা। এখনো নিচ্ছেন। সেইটা কর্মকর্তা ঢুকে যাওয়ার পরে বাইরে তারা তালা দিয়ে দেয় ক্লসওয়েল গেটে, ভিতরে কর্মকর্তারা থাকে, 5টার সময় 9টায় ঢুকে 5টায় বেরিয়ে আসে। এইটা দিয়ে আপনি কি বাজেট প্রত্যাশা করেন? ইকোনমি তো আমরা তো এই সমস্তগুলি দিয়ে তো আমরা মাপি। তারপরে দেখেন গত কয়েক মাস ধরে রপ্তানি আয় তলানির দিকে যাচ্ছে এবং এখন বলা হচ্ছে যে গার্মেন্টসে যে আমাদের ইউরোপে আমাদের ভালো বাজারটা ছিল, সেই মার্কেট সংকুচিত হয়ে সেই যাচ্ছে। মার্কেট সংকুচিত হয়ে যাচ্ছে। আমেরিকার সাথে কি চুক্তি করলাম জানি না, যে তো ফুলে ফেপে ওঠার দরকার। আমেরিকার সাথে আমার সম্পর্ক মানে তো আর কিছু লাগে না, কারোর সাথে সম্পর্ক। তো এইটা অন্য অন্য এমন ঝুঁকি তৈরি করলো এখন, যে এখন তলানির দিকে যাচ্ছে। এখন আপনি শুধুমাত্র শ্রমবাজারের উপর নির্ভর করতেছেন, এটা একটা একেবারে অনিশ্চিত মার্কেট। আপনি নিশ্চয়ই জানেন যে যারা এই মধ্যপ্রাচ্যে যারা ছুটিতে আসছে, তাদেরকে ওই কোম্পানিগুলি বলতেছে তোমার আসার দরকার নেই, তারা 30% বেতন দিয়ে বলতেছে যখন স্বাভাবিক হবে তখন ডাকবো। তাহলে আপনি বুঝতেছেন যে আগামী 2-3 মাস পরে কিন্তু চেহারাটা কিন্তু পাল্টে যাবে। এখন পর্যন্ত ধরেন জমা করা যেই সমস্ত টাকা আছে প্রবাসীদের, তারা সব ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারা মনে করতেছে যদি যুদ্ধ হয়ে যায় তাহলে তোমার পুরো টাকাটাই আটকে যাবে। ফলে যার যা আছে সব কিছু পাঠাচ্ছে বলে কিন্তু এখনও কিন্তু চাঙা চাঙা ভাব, এই চাঙা চাঙা ভাবটা থাকবে না। তাহলে আপনি কি বাজেট করবেন? ইকোনমি যতগুলো আপনি মানে কি বলে দেখবেন, সূচক। স্তম্ভ দেখবেন বা সূচক দেখবেন, সবগুলি তো নিম্নমুখী। উঠাবেন কিভাবে? কর্মসংস্থান আপনি যে বাড়ান 10,000 ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে, আর একজন 28,000 ছাঁটাই ঘোষণা দিচ্ছে। আমি ঠিক যেখানে কর্মসংস্থান আমার বাড়ার কথা, যে ঘোষণাটা এই সরকারের, সেখানে কিন্তু এই ঝুঁকির মধ্যে তৈরি হয়েছে। যদিও দুর্ভাগ্য, এই সরকারের কয়েকটা ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে হচ্ছে এই যে তেলের বাজার এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে গেছে, এটা কোনোভাবেই সামাল দিতে পারতেছে না। আপনি দেখেন যখন নাকি যেদিন তেলের দাম বাড়ানো হলো, সেদিন কিন্তু তেলের দাম 2% কিন্তু কমছে, যদি এখন আবার বেড়ে গেছে। তাহলে আপনি কোনো দিক থেকে কিন্তু সামাল দিতে পারবেন না। মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কর্মসংস্থান নাই, অর্থনৈতিক সূচকগুলি যখন নিম্নমুখী, আপনি কি করবেন? তারপরে আভ্যন্তরীণভাবে যে ভাইটা বলছেন যে আপনি যে ট্যাক্স কালেক্ট যে করবেন, সেই ট্যাক্সের আপনি কালেক্ট করবেন কিনা আমার ধারণা অনিশ্চিত। কারণ তৃণমূলে এখন ব্যবসায়ীদের কাছ থেকে বলা হচ্ছে তাদেরকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করা হবে। এইটা কার্যকর করার জন্য যেই মেকানিজম, যেই ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনাটা কি আছে আমাদের এনবিআরের কোনো আমি জানি না যে বাংলাদেশে। কারণ ঢাকা শহরগুলিতেই আপনি মানে কার্যকর করতে পারতেছেন না, তাদেরকেই সবাইকে আপনি ট্যাক্সের আওতায় আনতে পারতেছেন না। একটা আপনি অভিযোগ আছে যে গ্রামাঞ্চলে কিভাবে করবেন? এনবিআর তো খুব একটা জনবান্ধব না। তারা দেখা যায় যে দুর্বল করদাতাকে অনেক ক্ষেত্রে নানানভাবে চেপে ধরে এবং হয়রানি করে। এখন এই যে ঘোষণাগুলি দিচ্ছেন, কিন্তু আমি তো বাস্তবায়নের ক্ষেত্রে আমি তো অন্ধকার দেখি। বিরোধী দল হ্যাঁ ঠিক আছে, তারা আদর্শ ভিত্তিক একটা আপনাদের কাছে বাজেট আসি দিতে পারে, এবার। কিন্তু বাস্তবতা তো জনাব রাশেদ, শূন্য। এই যে ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি এবং এই দখল করে সে দখল করে, ইসলামী ব্যাংক নিয়ে এই টানাটানির কারণ কি? আজকেও ভিডিও এসেছে যে ইসলামী ব্যাংক থেকে জামাতে ইসলামের সহযোগী দল বা জামাতে ইসলামের জন্য সরাসরি কর্মীদের বেতন থেকে চাঁদা আদায় করা হয়, এরকম একটা ভিডিও ফেসবুকে ঘুরে বেড়ায়। এবার বলেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের, ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন তারা জামাতে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়, এরকম একটা ভিডিও চলছে না, ফেসবুকে। এই টাইপের বক্তব্যটা আসলে দেওয়া হয়। জামাত ইসলামী একটি একটা ভিডিও আছে। সংগঠন, ভিডিও তো অনেক কিছুই থাকে, অনেক কিছু ফেক, অনেক কিছু মোটিভ তৈরি করার জন্য, অনেক কিছু ন্যারেটিভ তৈরি করার জন্য। বাট বাস্তবতা হচ্ছে যে জামাত ইসলামীর যে কর্মী যেমন বাহিনী, আমার এক চাচা আছেন, অতীতে এক টেলিভিশনে শেয়ার কিনেছিলেন, কোনো একটা ইসলামী ব্যাংকে ওনার অ্যাকাউন্ট ছিল, ওনাকে বলা হয়েছিল যে এই টাকাটা দিলে আপনি একটা টেলিভিশনের শেয়ার পাবেন। কোন একটা টেলিভিশনের শেয়ার কিনে উনি খুব আনন্দে ছিলেন। আমার চাচা অবশ্য এখন নাই, ইন্তেকাল করেছেন, কিন্তু উনি মনে মনে বিশ্বাস করতেন যে ওই টিভিতে তার শেয়ার আছে। জামাত ইসলামীর যারা কর্মী, যারা জনশক্তি, তারা
উইলিংলি তাদের নিজেদের স্যালারির বা ইনকামের একটা অংশ দিয়ে থাকেন এবং সেটা 5% কেউ কম বেশি আছে আর কি। এটা নিয়ে জামাত ইসলামীর অভ্যন্তরীণ কোনো তাহলে এটা জনশক্তির ব্যাংকের কর্মকর্তা না, না, যারা না, শুধু না। জামাত করেন তারা চাঁদা হতে দেন? পারে যে তিনি জামাত করেন, আচ্ছা। তিনি এখানে কন্ট্রিবিউট করেন, এটা তো সংগঠনের একজন কর্মী আর কি। তো এটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে যে যেটা আমাদের সম্মানিত আলোচকরা সবাই মিলেই প্রায় বলা যায় একটা লাইনেই আমরা আছি আর কি, যে আলটিমেটলি এই যে বাজেট হতে যাচ্ছে, আমি বলবো যে এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে দুর্নীতি রোধের জায়গায় যদি আমরা ভূমিকা না রাখতে পারি, মূল ভূমিকাটা যদি এখানে না রাখতে পারি, তাহলে আলটিমেটলি আপনি কর আদায়ের জন্য বিরাট বড় পরিকল্পনা আমরা করি না কেন, বাজেটে 3 লক্ষ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ করার জন্য পরিকল্পনা করেছি, অথবা 70% টাকা আমরা পরিচালন ব্যয় খরচ করবো আর কি, যাই প্ল্যান করি না কেন আলটিমেটলি আমাদের সংকটটা কাটবে না। দেখেন এখানে ভাই কিন্তু এখানে ক্লিয়ার করেছেন বিষয়টা, কিন্তু আমি আর একটু এক্সটেন্ড করতে চাই। উনি 10,000 কর্মী ছাঁটা ইত্যাদি ইত্যাদির কথা বলেছেন, ইসলামী ব্যাংকে তো সেদিকে যাবে আলটিমেটলি। এখন যে তাদের অর্থনৈতিক অবস্থা, এই ব্যাংকে তো দেখা যাবে যে সামনে ঘোষণা দিচ্ছে যে আজকে 2,000 কাল 5,000 কর্মীকে আমাদের ছাঁটাই করতে হবে। ওই যে এক্সিম ব্যাংকের উদাহরণ উনি দিলেন, এই কর্মকর্তাকে তো উনি টানতে পারবেন না আলটিমেটলি। এভাবে যদি সকল জায়গায় কর্মী ছাঁটাইয়ের দিকেই সবাই যেতে থাকে, তাহলে আমাদের এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কীভাবে ওভারকাম করবে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা আজকে যেমন সংসদেও কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ব্যাংকিং ইস্যু নিয়ে। ইসলামী ব্যাংকে যাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, ওনার ওয়াইফকে অ্যাসালমের পক্ষ থেকে বা ওনার নির্ধারিত কোম্পানির পক্ষ থেকে 3 কোটি না একটা অর্থ, বৃহৎ অর্থ আমরা কল্পনা করতে পারবি না, সেটা কিছুটা প্রণোদনা টাইপের ঋণ দেওয়া হয়েছে আর কি। গিফট ঋণ কবে দিয়েছেন? এটা বেশ আগে আর কি, অ্যাসালম পিরিয়ডে আর কি। তো সেই ব্যক্তিকে এখন আজকে এসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নিজের ঋণ নিজেই লিখবে, নিজেই শোধ করবে, খারাপ? এটা একদিক থেকে ভালোই বলেছেন আপনি, যে নিজেরার মধ্যে আলোচনা থাকলো, নেগোসিয়েশন হয়ে থাকলো এভাবে। অর্থাৎ এই টাইপের একজন করাপ্টেড ব্যক্তি বা এই টাইপের একজন কি বলে খেলাপি ব্যক্তি, অথবা যিনি সুবিধা ভোগ করেন সেই টাইপের ব্যক্তিকে আজকে একটি ব্যাংকিং প্রতিষ্ঠানে, তিনি ডেপুটি গভর্নর ছিলেন অথবা তিনি এখন একটি ওই ব্যাংকের চেয়ারম্যান, তার কাছে আমরা আশা করছি যে এই ব্যাংকটির প্রবৃদ্ধি, তার কাছে আমরা আশা করছি যে এখানে রেমিটেন্স আরও ইনকাম হবে, ইনপুট হবে আর কি। কিন্তু এখন যেটা আজকে আলোচনা হলো আর কি, আজকে 2 দিন যাবৎ ব্যাপক আলোচনা, কিন্তু এটা একটা ভয়ঙ্কর। বাংলাদেশে বিশেষ করে একটা ব্যাংক নিয়ে সংসদে আলোচনা, মিডিল ইস্টের যত রেমিটেন্সধারী এরা কিন্তু ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের সাথে কানেক্ট। এর একটা কারণ আছে, তারা মনে করে যে এই ব্যাংকটা শরিয়া সুদের ব্যবসা করে না, শরিয়াতে চলে, এবং যেহেতু তারা সেসব দেশগুলিতে থাকে যেখানে শরিয়া এখন অনেক মানা হয়। আমি হজে গিয়েছিলাম কয়েকদিন আগে, ওখানে একটা মিটিংয়ে গিয়েছি, সেখানে তারা আমাদেরকে প্রশ্ন করছে যে আমরা এখানে আর রেমিটেন্স পাঠাতে চাচ্ছি না। আমি কি বলেন এটা, আপনারা রেমিটেন্স পাঠাবেন না, কোথায় পাঠাবেন? অন্য ব্যাংকে পাঠাবে। বিকল্পও খুঁজে পাচ্ছে না তারা, দেখেন তারা কিন্তু বিকল্পও খুঁজে পাচ্ছে না। এখন তাহলে তারা আলটিমেটলি দেখেন কোথায় যাচ্ছে, তারা হুন্ডিতে যাবে। তাহলে যেখানে সরকার এখন টার্গেট করেছে হুন্ডি কন্ট্রোল করা, থামানো, সেখানে কিন্তু আলটিমেটলি ওই লোকগুলো হুন্ডিতে চলে যাচ্ছে। একদিকে ব্যাংকের ব্যাংক খাতটা নষ্ট হবে, আরেকদিকে হুন্ডির কারণে কর আদায়টা নষ্ট হবে, রেমিটেন্স আদায়টা নষ্ট হবে আর কি। এইরকম সামগ্রিক সংকটের দিকে যাওয়ার বিষয়গুলো নিয়ে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনাগুলো কিন্তু এরকমই, যে যাই হোক না কেন, আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে বাজেট কেন আপনাদের দেওয়া লাগছে, শ্যাডো বাজেট কেন দেওয়া লাগছে, আমরা আসলে শ্যাডো বাজেট দেখানোর, লোক দেখানোর জন্য না, হেল ভাই যেটা বলেছেন, আমরা চেয়েছি যে একটা আলোচনার টেবিলে বসি, আমরা এই দেশটাকে অগ্রবর্তী করতে হবে, কিভাবে করব আমরা। আমাদের প্রফেসর বলেছেন যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, গবেষণা খাতে, সেটা কেন করতে হবে, কোন কোন খাতে করা দরকার, কোন কোন বিষয়কে সামনে রেখে আমাদের গবেষণা বাড়াতে হবে, সেগুলো কি আলোচনায় আসছে না। তাহলে এইগুলো তো আমাদের মধ্যে সংকট তৈরি করছে। একটা অভিযোগ কিন্তু আছে, যেটা আপনি শুনলেন এই মাত্র, যে এত অভিযোগ শোনার পরে আপনি আরেকটা করেন, তাই তো সব ক্লামজি হয়ে যাবে আমার জন্য। না, কিছু অভিযোগ তো আপনাকে শুনতে হবে। এখানে তুষার ভাই একটা ছোট্ট প্রশ্ন দিয়ে একটা ছোট্ট প্রশ্নটা দিয়ে শেষ করি আর কি। সেটা হচ্ছে যে কি হবো আর কি হবো না, প্রশ্নটা দিয়ে শেষ করি। প্রশ্নটা হচ্ছে যে এই আলোচনাগুলো করা হয়েছে একটা বিষয় সলিউশনের জন্য, কিন্তু মিথ্যা অসত্য তথ্য উপস্থাপন করে আজকে দেখেন সংসদে আরডিএস প্রকল্প নামে ইসলামী ব্যাংকের একটা রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, সেই প্রকল্পটা নাকি কি পরিমাণ মিথ্যাচার, এটা তো ব্যাংকের কি বলে আর কি, আপনাদের লাগে কেন ভাই? এই ভাই আপনার লাগে কেন?
আপনার লাগে কেন? লাগে না তো ভাই, আমার। আমি just আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অসৎ এটা কথা তুলে করতে ধরছি। দিতে হবে। কথা আগে শুনুন। আপনি- আমি আপনি কবি- অসত্যটা কবি আগে তুলে মানুষ, ধরলাম হেলাল আপনাকে ভাই। একটা কবি প্রশ্ন টবি করতে না, হবে। আমার কথা আমার না, না, একটা আমার প্রশ্ন করি, অসত্যতা এটা একটু করতে দেন। বলতে হবে তো। সেটা হচ্ছে যে এই যে অনেক অভিযোগ, তার মধ্যে একটা হচ্ছে যে এমন একটা লোককে আপনারা ইসলামী ব্যাংকে ওইটাই দিয়েছেন, বলবো। এটা তো একটা, খুরশিদ যে এরকম আলম। লোক তো একজন না। ভার্সেস ওমর ফারুক, এটা মনে রাখতে হবে। নাকি- ভার্সেস ওমর ফারুক। মানে আমরা নিশ্চয়ই না, এখানে তো দুইজন, খুরশিদ আলম যেমন ফ্যাক্টর, ওমর ফারুকও ফ্যাক্টর। হ্যাঁ, তো দুষ্টু লোকের সাথে দুষ্টু লোক। হ্যাঁ, দুই দুষ্টু নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু একটা দুষ্টুকে আপনি পাশ কাটিয়ে দেবেন হ্যাঁ, তা শুধু হবে কি না। একটা জায়গায়? এ, আপনারা কিন্তু তুষার ভাই, আমার একটু বলতে অন্তর্বর্তী দেন। সরকারে রেখে যাওয়ার এরকম অসংখ্য তুষার দুষ্টু ভাই, লোককে আপনারা পালছেন। আমার একটু বলতে দেন, তা না হলে তো বলতে সময় নাম পাবো না। বলি দু একটা। এতগুলো অভিযোগ আমি শুনলাম, এই সমস্ত অভিযোগের জন্য কি বর্তমান বিএনপি সরকার দায়ী, না আমরা এটা ইনহেরিটেকালি পেয়েছি এগায় তাই বল আমরা উনি তো কি দায়ী retired না? লোক, ওনাকে ফেরত এখন এনেছেন। না, আমি আগে বলি যে দায়িত্ব budget- নিয়ে নিতেছেন নিজেরা। বাজেটটা দেখেন, বাজেট নিয়ে প্রথমে কথা উঠেছে। আজকে বাজেটে যে সমস্ত লুফলস বা চ্যালেঞ্জেস কথা বলা হচ্ছে, সব কিছু পূর্ব অনুমান করছেন, তাই না? এই যে আজকে সংসদে বাজেট জিনিসটা একটা পূর্ব অনুমান। আমাদের তুষার একটু বলতে দেন, তা নাহলে আমার বক্তব্য রাইট করবো। মানে আমি বিতর্ক করিনি কখনো, আমি বক্তব্য দিচ্ছি, কখনো বিতর্ক করিনি, ডিবেট আমি পারি না। কিন্তু বাজেট কি পূর্বানুমান না? না, প্রিজাম্পশন ইনোসেন্স বলে একটা শব্দ, বাক্য আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবহার করেছেন। তো এই প্রিজাম্পশন ইনোসেন্স হলো বর্তমানে বিএনপি। আমরা এখন পর্যন্ত দোষী প্রমাণিত হইনি। এই যে মুস্তফা ফিরোজ ভাই বললেন যে ছাঁটাই, এক্সিম ব্যাংকের সমস্যা, উনি বললেন যে কর আমরা আরোপ করবো, কীভাবে কর নেব, কোথার থেকে, সব কিন্তু আপনারা অনুমান করছেন যে বিএনপি পারবে না। না, পারবে না বলে না। কেউ এই কথা পারবে পারবে না। না কেউ বলে না। এই কথা আপনি কেউ তো বলেনি বাজেট- আমরা। তাহলে আপনি এত কথা বলছেন তো, আপনাদের কোথায় কোথায় সমস্যা হতে পারে সেটা হ্যাঁ, বলেন। সেটা অনুমান করছেন। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করব। উই লাভ টু ফেস দিস চ্যালেঞ্জ। এখন বক্তব্য হলো মনে রাখতে হবে যে বাজেট এটা কোনো ইকোনমিক ব্যাপার না, এটা একটা রাজনৈতিক দলিল। বাজেট আর শুধু অ্যাকাউন্টিং এর স্টেটমেন্ট না, এটা একদম ওই যে আমি কেবল লিখলাম এটা যে বাজেট ঠিক ইজ আছে। নট মিয়ারলি অ্যান অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, ইট ইজ এ স্টেটমেন্ট অফ পলিটিক্যাল প্রায়োরিটিস। অফকোর্স একটা পলিটিক্যাল পার্টি সে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করবে, ক্রয় ক্ষমতা কিভাবে বৃদ্ধি করবে, কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করবে, উন্নয়নের স্বচ্ছতা ও অপচয় কিভাবে কমাবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো কিভাবে করবে, বিশেষ করে তার রাজনৈতিক ইশতেহারে কি রয়েছে, তার নীতি অগ্রাধিকারগুলো কি কি, এইগুলো চিন্তা করে কোন জায়গায় কর বসাবে, কর উপর কর নিবে। যেমন আমরা সম্পদ কর একটা বলেছি, অনেক আলোচনা হচ্ছে কিন্তু এটা নিয়ে, সম্পদ কর। এই যে আমি একটা প্রশ্ন করলাম না, জি। তারপরে টাকা নিয়ে গেছে এসালম, সেই টাকার সম্পদ কর আমি দিব এইবার কেন? এবার আসেন ইসলামী ব্যাংক নিয়ে। এসালমের ইসলামী ব্যাংকের শেয়ার কি কনফিসকেট করা হয়েছে? শেয়ারের তো দাম নাই, না, না। 2 টাকা দাম এখন। সেই তো তাকে তো আপনারা তো বলছেন যে মানে আমি এমনি এসালমকে কথায় বললাম, 2 টাকা দাম না। আমরা ইসলামী ব্যাংক দিয়ে দিচ্ছি, এটা এমন একটা অনুমান তো। তার সে যাতে এইখানে মালিক না হতে পারে, ডক্টর ইউনূস যে নিয়ম করেছিল যে পূর্বের শেয়ার হোল্ডাররা এইটার মালিক হতে পারবে, আমরা তার শেয়ার বাজেয়াপ্ত করেছি। এখন আমার বক্তব্য হলো যে খুরশিদ আলমকে আপনি নিয়োগ দিয়েছেন, সে যদি নিয়োগ প্রদানে যদি আপনার নিয়োগ যদি অযোগ্য হয় বা অস্বচ্ছ হয়, সেটা তদন্ত হবে, আছে সংসদে আমরা বলেছি। আপনারা ওমর ফারুককে তদন্ত করেন না কেন? ওমর ফারুক যে আপনার অসংখ্য নিয়োগ দিয়ে গেছে, এই যে ছাঁটাই হবে যে উনি যে অসংখ্য নিয়োগ দিয়ে গেছে, তারপরে যে আরডিএস প্রকল্প যেটা বলছে, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, একটা প্রকল্পের মাধ্যমে কত হাজার কোটি টাকা নাবিল গ্রুপ, নাবার্তা গ্রুপ, না একটা কি গ্রুপের নাম, বারোটা, এইসব গ্রুপকে আপনারা লোন দিয়েছেন। আপনাদের নির্বাচনী কাজে যে টাকা ধরা পড়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা, ওই যে 1000 টাকার নোট, ওই যে আপনার শাহরিয়ার কবির সাহেবের তো প্রকাশ্যে দেখলাম। আমরা বলছি ইসলামী ব্যাংক আপনার দাবি করেন কিভাবে? এটা বাংলাদেশ সরকারের এবং বেসরকারি উদ্যোগের একটা ব্যাংক। এই ব্যাংকে আপনাদের শেয়ার হোল্ডার কার কথা আপনারা প্রকাশ করুন, যে আমাদের এই শেয়ার আছে, ওই শেয়ার আছে। একজন গ্রাহক হলেই সে সেটার মালিক। একটা বাংলাদেশ সরকার একটা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করবে, আপনি ওইখানে মব সৃষ্টি করতেছেন। আপনি কি গ্রাহক ফোরাম, সচেতন গ্রাহক ফোরাম, এই প্রথম শুনলাম যে আপনি ইসলামী ব্যাংকে একটা মব সৃষ্টি করতে। কারণ এই ইসলামী ব্যাংক থেকে যে তেলঝোল গত 27 বছর, কত 83 সালের জন্ম এই ব্যাংকটার, 83 সালের পর থেকে এই ব্যাংকের যে তেলঝোল খাইছেন, এই তেলঝোল এখন খাইতে পারবেন না।
এখন আপনাদের গায়ে যারা ধরছে যে এখন এই ধরেন ব্যাংকের ইসলামী ব্যাংকের শেয়ারের দাম এখন তার গত 52 সপ্তাহের মধ্যে ইসলামী সর্বনিম্ন ব্যাংকে 32 টাকা 60 পয়সা যত রকম এবং এটা অনিয়ম শেয়ারের দাম হয়েছে কমছে। তার এগুলো সব আপনার তদন্ত করা হবে। সমস্যা কি ভাই? আমরা তদন্ত করি, দেখি কারা কারা এই ব্যাংকে দুর্নীতি করেছে, তাদের শেয়ার হোল্ডার আছেন যারা, তাদের এই শেয়ার কিভাবে তারা নিয়েছে, কিভাবে মালিক হয়েছে, তারও একটা তদন্ত হবে। সব সংসদকে বলা হয়েছে। কিন্তু আপনার বক্তব্য ইসলাম নাম দেখলেই আমার একদিন সংসদে বলে কি আমাদের ওনাদের আমির যে ইসলামী ব্যাংকে আমাদের কোনো মালিকানা টানা নেই, ও ইসলামী ব্যাংক আমাদের। আমরা এটা তাহের ভাইও বললো, আমির সাহেবও বললো ফার্স্ট সেশনে। কারণ এটা আজকের বৃহৎ একটা শেয়ার মিউটার। হোল্ডার ছিলেন, না, 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 দলের তো বলুক, সমর্থক, তা বলুক দলের আমি শেয়ার সমর্থক হোল্ডার ছিলেন, বলুক। একসময় ছিলেন। শুনেন, না, না, তো সবাই ওনারা শেয়ার এমনও হোল্ডারের বলে, বিষয় না, ইসলামী ব্যাংক শেয়ার হোল্ডারের বিষয় না। আপনারা আমি দেখলাম এই ব্যাংকে তো বিনিয়োগকারীদের মধ্যে আপনাদের দলের সমর্থক ছিলেন একাধিক। Startup, আমাদের দলের মানে সমর্থক শুরুটা নেই, আমরা করেছি, সাধারণ মানুষের এর অর্থ এই নয় যে সমর্থক আমরাই নেই। এখন সব মালিক। ইসলাম নাম দেখলে ওনাদের হতে হবে, এই আওয়ামী লীগের মতো অভ্যাস যে মুক্তিযুদ্ধ নাম দেখলে আমার নিতে হবে, ইসলাম নাম দেখলে ওনার নিতে হবে। উনি কি ইসলামের সোল এজেন্ট নাকি? ইসলামী ব্যাংক যে বললো যে এটা সুদ ভিত্তিক না, আমি যদি এখন থিওলজি আলোচনায় আসি, অবশ্যই এটা সুদ ভিত্তিক ব্যাংক। ইসলামী ব্যাংক যেভাবে সুদ নেই, একই আমাদের এই ব্যাংকও সেইভাবে সুদ নেই, শুধু ঘুরিয়ে কিন্তু পিছিয়ে। ওই প্রশ্ন আমি যদি থিওলজিক্যাল আলোচনা সাহেবকে কেন দিলেন? মানে জি? ইসলামী ব্যাংকে এরকম একটা লোককে কেন দিলেন? মানে মানে এসালামের সাথে সম্পৃক্ত, তার কাছ থেকে না, না, আরো আছে তো, শোনেন, তিনি আরো কি- আছে তিনি তুষার ভাই। তাকে যে দেওয়া হলো, সালাউদ্দিন এখন যদি মাননীয় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তদন্ত করেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ যেগুলো আনছেন যে সে এসালামের সাথে জড়িত, তার ব্যাংকের থেকে এই লোনগুলো নিচ্ছে, এগুলো তো আপনি অভিযোগ তুলছেন। আজকে না, ওনারা তুলেছেন, আমি ওই প্রশ্নটাই আপনাকে ওনারাই বলছি। তুলেছে জি। সংসদে আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা বলছে ঠিক আছে, এগুলো সব তদন্ত করা হবে যে কিভাবে উনি আসলো, ওনার স্বচ্ছতাটা কিভাবে, আপনারা কিভাবে ওমর ফারুককে দিয়ে এতগুলো নিয়োগ দিলেন, আপনারা কিভাবে এই ব্যাংকের থেকে নাবিল গ্রুপের মাধ্যমে আর লাবার্তা না নাবার্তা কি group নাবা, নাম? নাবা। নাবা গ্রুপের টাকা নিলেন, সব কিছু তদন্ত হবে। সমস্যা কি তদন্ত হলে? আর মূল বক্তব্য হলো ইসলামী ব্যাংক মানে আপনার একার ব্যাংক, ইসলাম নাম দেখলেই আপনার নিতে হবে। ওই যে আজকে সালাউদ্দিন ভাই বলছে যে ইসলাম জামাত ইসলাম মানে ইসলাম না, আমাদের মির্জা মাস্টার ফখরুল কথা ইসলাম হলো ইসলাম না। ফখরুল ইসলাম, ইসলাম নাম থাকলে সে ইসলাম হয় না। জামাতের নাম শাশুড়ি ইসলাম আছে বলে উনি ইসলামের একক। ওই যে বলছে যে ইসলামী এইজন্য ব্যাংক সুদ নেয় না, এটা কি আপনার বিশ্বাস হয়? স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় টুপি দিয়ে এই যে বলছেন উনি বাংলাদেশের ইসলাম। ইসলামী ব্যাংক পৃথিবীতে তাই না? 3 থেকে 4টি ব্যাংক সুদের ব্যবসা করে না, মাত্র 3 থেকে 4টি ব্যাংক। আল্লাহজি ব্যাংক, আল্লাহজি ব্যাংক, আরেক 2-3টা ব্যাংকের নাম, যাই হোক, এই আমরা- সব ব্যাংক সুদের আমরা ব্যবসা অন্য করে। আলোচকদের কাছে যাই, সব তাহলে। ব্যাংক সুদের ব্যবসা করে। আপনি ওই উত্তরটা দেন নাই যে মানে আলম মানেই সব আলমই এস আলম না, তাই না? তা তো অবশ্যই মানে খুরশিদ আলম আর এস আলম সব আলম এক আলম না। হ্যাঁ, ঠিক আছে, আমরা স্নিগ্ধা আপনার কাছে আসি। আমি একটা ছোট কথা বলি, ক্রিমিনাল সাইকোলজিতে একটা জিনিস পড়ে হয় কি, আপনি অনেক সময় দেখবেন ওই যে আন্ডারগ্রাউন্ডে কাজ করতে গেলে আপনাকে ওখানে ওরকম লোকে দিতে হবে, নাহলে আপনি ওই চোরাগুলিটা তো চিনবেন না। মানে এটা আমি কথা মানে প্রসঙ্গে হ্যাকার ধরার জন্য বললাম। হ্যাকার দিতে হয়, হ্যাঁ, আপনি চোর ধরার জন্য ঘুষখোর দিতে হয়, মানে এরকম কোনো ব্যাপার? কম্পিউটার সায়েন্সে যে কাউকে যদি জিজ্ঞেস করেন, ইভেন আমাদের ডাক্তারি আমি বিদ্যায়, কিন্তু ওনাদের অভিযোগগুলি না বলছি, না, আমি আমি ব্যক্তিগতভাবে ওনাদের ওনার কথা সঙ্গে বলছি কিছু না, জানি আমি না। জাস্ট আপনাকে দুষ্টামি করেই হচ্ছে আর কিন্তু বলছি, মানে জীবাণু দিয়ে কিন্তু আরেক জীবাণুকে মারতে হয়। প্রক্রিয়াটা কিন্তু এরকম, হ্যাকিং যে করে সে আরেকজন হ্যাকারকে না মানায়। কারণ এখানে পুরো গ্রুপটা যে আলাপটা হচ্ছে যে ব্যাংকের আলাপ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ফেডরিক নিচে বলেছিল দৈত্যের সাথে যুদ্ধ করতে করতে যে যুদ্ধ করে সেও দৈত্য হয়ে ওঠে। সো খেয়ালটা রাখা উচিত ওইখানে যে দৈত্য হয়ে উঠছেন না তো। এতটুকুই আমি এই আলাপে বলতে চাই। আরেকটা কথা আমি এখন বলি, 2-3টা কথা বলি, সময় খুবই কম, আমি এত বেশি সময় নিব না যেহেতু এই বিষয়ে আমি এক্সপার্ট না। 2-3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সাদাত স্যার বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে ওনার কথা শোনার চেষ্টা করছিলাম। আমাদের এই রাষ্ট্রে কিন্তু বিমা নিয়ে আমাদের আগ্রহ খুব কম। হ্যাঁ, বিমা কিন্তু করলে পরে কর মকুব পাওয়া যায় এবং বিমার যে সুবিধা থাকে সেটা কিন্তু এই যে বিএনপি কি এই যে কার্ডগুলো করছে, আমি একদম আমার কাছে মনে হয় কার্ডের না করে বরঞ্চ যে বিমার ব্যাপারে মনে করেন কৃষি, এই যে আমরা এই যে কয়েকদিন আগে বৃষ্টি হলো, কি অবস্থায় কৃষকের অবস্থায় হলো, এখন তার যদি বিমাটা করা থাকতো তারও একটা সেফটি নিশ্চিত হতো এবং রাষ্ট্রপক্ষ সেখান থেকেও কিন্তু তার একটা দিতে পারতেন, বিমার প্রিমিয়াম দিতে হবে না, গরিব মানুষ প্রিমিয়াম দিবে কিভাবে? বিমার প্রিমিয়ামে একটু বলি তুষার ভাই, বিমার প্রিমিয়ামে কিন্তু ট্যাক্স রিভার্স পাওয়া যায়।
বিমার প্রিমিয়ামে কিন্তু সর্বোচ্চ বেশি ট্যাক্স রিভার্স পাওয়া যায়। এইটা আমাদের অনেক কিছু কিন্তু লোকজন জানে। আপনি যদি আমাদের এখানে আমি চাইলে, আমি ধরেন আমি স্বাস্থ্য বীমা করতে চাই, স্বাস্থ্য খাতের দুর্নীতি অনেকখানি আমাদের কমতে অধিকাংশ পারতো। বীমা কোম্পানি বিমার যে ক্লেম সেটা সেটেল করে না 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 না, এটা আমি একটু আবার বলছি, বিমা করলে পরে কিন্তু বিমার ট্যাক্স রিভার্স পাওয়া যায় এবং পুরো Tax বিমার rebate পাওয়া যায়। ব্যবসাটা এমপি নির্বাচনী ইশতেহারে দেখছেন না, হ্যাঁ, হ্যাঁ। কৃষি বীমা এবং স্বাস্থ্য হ্যাঁ, বীমা কিন্তু এই BNP বিমা কৃষি বীমা, সম্পর্কিত স্বাস্থ্য বীমা। পুরো জায়গাটা কিন্তু আনটাচড। আমি কিছু কাজ আর কি যেহেতু আলাপ করছি আমাদের হাতে দুই একদম পক্ষকে- সময় নেই, আমাদের আরো না, তিনজনকে না, না, একটু আপনি এক দুইটা মিনিট দিয়ে দুইটা সুযোগ ছোট্ট পাবেন। একটা দুই কথা আলোচক বলি। অনেক সময় না, নিয়েছে। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে কি আমাদের শ্রমবাজার, যদিও মুস্তাফিজ ভাই বলেছে শ্রমবাজার আমরা ডেভেলপ করে আমরা পারবো না, কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগেছে সামনে, কিন্তু সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, রেমিটেন্স আসে। আমাদের নার্সদেরকে আমরা যদি কেয়ার গিভার্স হিসেবে আনতে পারি তাহলে কিন্তু বিশাল বড় আমাদের সুযোগ হয়। আর এই সুযোগটা হাতছাড়া করা হবে না, এটা পুরো ওয়ার্ল্ডের ডিমান্ড। আর ইউনূস সাহেবের এত টাকা কর 5 বছর পর্যন্ত যখন ছেড়ে দিলেন, করের মাত্রা কত ছিল? হ্যাঁ, উনি 2029 সাল পর্যন্ত 5 বছরের কর মওকুফ করে নিয়ে গেলেন এবং 1983 সাল থেকে উনার যে ব্যাংক আছে 2020 পর্যন্ত উনি কোনো প্রকার কর দেন নাই। প্রশ্ন হচ্ছে এত বড় যে ব্যক্তি যাকে ওনারগুলো সারা social দুনিয়ায় business, জানেন, এইরকম কর মওকুফ করলে ওনারগুলো সব উনারটা করবেন, social। বাকিটা করবেন না কেন? ওনারগুলো social। উনারটা করলে বাকিটা করবেন না কেন? ওনারগুলো social। সব দোষ খালি নাবেল গ্রুপ আর ইসের গ্রুপের বুঝি, এসালম গ্রুপের বুঝি। ওনারগুলো সোশ্যাল। আমরা আপনার কাছ থেকে একটা, আসলে আমাদের আজকে দুজন আলোচক অনেকখানি সময় পাত্তাই নিয়েছেন, দিল না। তো আপনার কাছ থেকে শুনতে চাই যে এতক্ষণ যা শুনলেন, এতে করে কি আপনার মনে হয় যে সঠিক দিকে আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, নাকি এখানে সমস্যা আছে? কোনো অর্থনীতি তো না, একটা আশা দেখেন আগে, যে একটা আশা, ওকে ফাইন, তারপরে আশা 1 কোটি জব ভাইরা বলছিল, 3 মাস চলে গেছে 1 কোটি। আপনারাও কিন্তু আপনাদের বাজেটে বলেছেন অনেক আমরা- জব তৈরি করবেন। আমরা বলেছি যদি কোথায় ক্ষমতা করবেন? থাকতাম কোথেকে করবো, সেটা তো অনেকগুলো অপশন বলেছি যে কীভাবে স্টার্ট আপ হবে, কীভাবে মুভিং হবে। পরিবেশ একটা ফ্যাক্টর ভাই, মানুষ পৃথিবীর সব কিছু গভর্নেন্সের ট্রাস্টের উপর নির্ভর করে। আপনার যদি ট্রাস্টেই নির্ভর না করে, ওনারা হায়ার করে নিয়ে আসলো একজন ব্যবসায়ীকে দিল গভর্নর, আবার আরেকজন হায়ার করে নিয়ে আসলো এসালম থেকে নিয়ে এসে, এবং আপনাদের ভাই যে ব্যক্তি আজকে বক্তব্য দিচ্ছেন, আমি নামটা বলতে চাচ্ছি না, উনি তো আবার ওই এসালমের গাড়িতে চড়িয়ে বিতর্কিত আবার শোকজও খাইছিল। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, ওখান থেকে কানেকশন আছে না, এখন আবার নতুন কানেকশন। আর ভাই নীল মালিকাটা পুরোটাই নিয়ে নেন, যে বিএনপি যেহেতু বলছে যে বিএনপির কাছে নিরাপদ, পুরোটাই নিয়ে নেন একবারে, যে বিএনপির ব্যাংক এখন এসালমের দায়িত্ব একবারে পুরোটাই নিয়ে ফুললি নিলে তো আমরা নিরাপদ থাকতে পারি। অ্যাটলিস্ট এসামলের কাছে যাচ্ছে না, আওয়ামী লীগের কাছে যাচ্ছে না, এটা একটা জায়গার মধ্যে যাবে আর কি। তো আমার কথা হচ্ছে ব্যাংকটাকে রিয়েলি যে দেশে আমরা হচ্ছে কথা বলবো, ব্যাংক শুধু স্পেসিফিক ব্যাংক না, আপনি যেটা বললেন একটা সিস্টেম ডেভেলপ করেন, সব ব্যাংকের ব্যাপারে একই ইনভেস্টিগেশন করেন, যেটা বললো যে 46% ব্যাংক বিং সরকারি ব্যাংক, ভেরি মাচ কোয়েশ্চেন। আমি আজ প্রথম শুনলাম, তাহলে আজব জিনিস। এই প্রস্তাবটা আমরা এটা- নেই, আমাদের হাতে একদম সময় না। আজকে আমারই ত্রুটি হয়েছে, কারণ আজকে আমি একটু বেশি সময় দিয়ে আমি ফেলেছি। জাস্ট দুইজন বলতে চাইছিলাম যে বিদ্যুতের দাম বাড়াইতেছে, এটা জনগণের উপর আসলে হ্যাম্পারিং হবে। বিদ্যুতের দাম না বাড়াবে কি করে? কারণ তেলের দাম বেড়ে গিয়েছে, গ্যাসের দাম বলেন বেড়ে কেন গিয়েছে। তাহলে? বিদ্যুৎ সব হ্যাঁ, সামরিক বললেন আছে, এটা কেন? বলা তো এটা একটা দরকার বিরাট প্রশ্ন, যে জন্য আমরা দেখেছি আমার বিদ্যুৎ সংকট দাম বাড়বে, সংসদে স্পিকার বলেছেন স্টাডি করে সব কথাবার্তা বলতে। উচিত। এটা আসলে দরকার, স্টাডি করে কথাবার্তা বলতে হবে সবাইকে। আমরা এই জন্য স্টাডির লোকের কাছে যে আমার হাতে একদম সময় না, আপনাকে আমি 2 মিনিট সময় দিতে পারবো। আপনি শুধু একটু বলেন যে এই যে পদ্ধতিতে আমরা আগাচ্ছি, এতে করে কি সামনের দিকে আসলে সমস্যা বাড়বে না কমবে? সেটা দেখবার বিষয় যে সামাল দেয় কীভাবে, যেটা হচ্ছে যে বাজেট সামনে রেখে করা হয়। এখন বিষয়টা হচ্ছে ব্যবস্থাপনা, আমাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে। এখন ব্যবস্থাপনাটা আসলে কিভাবে সরকার আগামী 1 বছর করবে তার উপর নির্ভর করবে। প্রথমত যে ব্যবস্থাপনাটার কথা বলি সেটা হচ্ছে আমাদের দুটো পলিসির দিক, একটা হচ্ছে আর্থিক, যেটা গভর্নরের কথা বলা হয়, আর একটা হচ্ছে পার্লামেন্ট, দুটো সরকার। এই দুটো সরকার আসলে মিলেমিশে কিভাবে সমঝোতা করবে সেটার উপর নির্ভর করবে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময়, রাজনৈতিক সরকার বাজেট বাড়াতে চায়, কিন্তু সেটা কোনো ক্রমেই টাকা ছাপিয়ে নয়। কিন্তু গভর্নর যখন তার কথা শুনে টাকা চাপানোতে রাজি থাকে, তখন অর্থনীতি দাঁড়াতে পারে। না, টাকা তো ছাপানোর ছাপাতেই কথা বলি হবে, না। বিষয়টা হচ্ছে যে ভবিষ্যতে টাকা যদি ছাপানোর 2 লাখ ফান্ডামেন্টাল 43 মেনে হাজার টাকা কোটি ছাপানো, টাকা ম্যানেজ করতে হবে, অথবা ফান্ডামেন্টাল না ভবিষ্যতে। মেনে টাকা ছাপানো। হ্যাঁ। মানে কাগজের উপর টাকা ছাপানো আর সম্পদের উপরে টাকা ছাপানো, দুইটা আলাদা বিষয় আছে। জনাব মুস্তাফিরোজ, আপনাকে যদি আজকে শেষ করবো। হ্যাঁ, আওয়ামী লীগ করছে। না, আমি মানে আমাদের হাতে একদম যে সময় নেই, আলোচনাই আপনাকে করি না কেন, একটা বাস্তবতাটা যেটা হিলাল ভাই খুব বলছে, যে এই গভর্নমেন্ট দুর্ভাগ্যজনকভাবে 15 বছর পুরনো কিছু দায়
যুদ্ধের সাম্প্রতিক দায় সব কিছু, কিন্তু এমনকি হামেরও দায় এসে পড়লো, দেখেন কত দুর্ভাগ্যজনক। কিন্তু সরকার তো হাম নিয়ে তদন্ত করলো না। যাই হোক, সেটা এতগুলো দায় নিয়ে, এই দায় নিয়ে আসলে মানে একটা যে কোনো সরকার যদি হয় যে বাপরে আমি নাই, পদত্যাগ করা, কিন্তু এই চ্যালেঞ্জটা নিচ্ছে কিন্তু তারেক রহমান। এবং প্রধানমন্ত্রী আমি দেখলাম যে উনি কনফিডেন্ট এবং বাস্তব কথা বলছেন যে ভঙ্গুর অর্থনীতি নিয়ে আমার যাত্রা, এবং সেই কারণে আমরা একেবারে আকাশ কুসুম আমাদের কল্পনা করলে হবে না, বাস্তব ভিত্তিক অন্তত মোটা দাগের যদি কিছু কাজ দেখাতে পারে, তাহলে এক জিনিস ওই যে উনি বললেন যে 3 মাস, এই যে 1 কোটি রে ভাই, 3 মাসের কাজ আবার অন্য এক বছরে এসে যখন সুসময় হবে তখন 1 মাসেও হয়ে যেতে পারে। তো সুতরাং এটা তো সবসময় আপস অ্যান্ড ডাউন। এখন তো এই সংকটে আপনি যাকে দেবেন ওই একই অবস্থা হবে। ভাগ্য ভালো যে ইউনূস সরকার নাই, এটা আরও ওই যে কর মকুফের আরও কী কী সুবিধা ছিল, আরও কতগুলো লাইসেন্স, সেগুলি হয়তো কারবার চলতো আর কি। যাকে আমি আশাবাদী, আমি মনে করি যে এটা রাজনৈতিক সরকারের জন্য, আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার পাইছি, এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং বিরোধী এটাও তাদের বিএনপির ভাগ্য যে তারা একটা ভালো দুটো বিরোধী দল পাইছে। আমার ধারণা যে ভালোই হবে, খারাপ না, আমি আশাবাদী। আমরা আজকের আলোচনা, আজকের বিএসআরএম প্রেজেন্স 9 সংলাপ একটি বিরতিহীন অনুষ্ঠান, আপনারা জানেন। বিরতিহীন হওয়ার পরও আমরা আজকে ঠিক মতো সময় ডিস্ট্রিবিউট করতে পারি নাই, সেজন্য আমি নিজে দুঃখ প্রকাশ করছি আলোচকদের কাছে এবং আপনাদের কাছেও। আশা করছি ভবিষ্যতে আমরা আরেকটু ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারবো, কিন্তু আশাবাদী হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর যেখানেই হতাশা, সেইখানে যদি আমরা এমন বুঝি যে আমাদের কোনো কিছু করণীয় নাই, যেমন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে আমাদের তো কোনো ভূমিকা নাই, ফলে যুদ্ধের কারণে আজকে হরমুজ প্রণালী বন্ধ হলে সেই জন্য তেলের দাম বাড়লে, সেই জন্য গ্যাসের দাম বাড়লে, সেই জন্য বিদ্যুতের দাম বাড়লে, সেই জন্য খরচ বাড়লে, সেই জন্য আমরা দরিদ্র হয়ে গেলে আমাদের আসলে উপরের দিকে হাত তোলা ছাড়া আর কোনো উপায় নাই। আসেন আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য প্রার্থনা করি, দোয়া করি, আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের উপরে সদয় হবেন এবং আমাদেরকে সকল বালা মুসিবত থেকে তিনি রক্ষা করবেন, এবং আমাদের সামনে যা কিছু বিপদসংকুল সময় আছে আমরা সবাই মিলে যেন সেটা পাড়ি দিতে পারি। কারণ আজকে যে আলোচনা আমরা শুনেছি তাতে আমরা খুব বেশি আশাবাদী হওয়ার মতো তেমন কিছু শুনি নাই। আমরা আশা করছি ভবিষ্যতে এমন কিছু ঘটবে যাতে করে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।